আমি নীরব। টিচারদের কাছে আমার পরিচয় বেস্ট, বেয়াদব, অসভ্য ও খারাপ একটা ছেলে। কিন্তু যদি আমার পরিচয়টা আমার বন্ধুদের মুখ থেকে শোনা যায়, তবে আমার থেকে ভালো ছেলে এই পৃথিবীতে খুঁজলেও দুইটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। বেয়াদবের কারণে হাতে টিসি লইয়া চলে আসি রাজশাহীর দিকে। গুণদাস ছাত্র হিসেবে আমাকে হাতে টিসি ধরিয়ে দেওয়া হয়েছে। কারণটা তেমন গুরুতর নয়, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এতে আমার মনের দুঃখ একটু হলেও বরফের মতো গলবে। পঞ্চম সেমিস্টারে শুরু, পড়ালেখা নেই বললেই চলে, আর থাকলেই বাকি। আমি তো আর পড়ুয়া স্টুডেন্ট না। আমাদের কলেজে প্রথম সেমিস্টারে অনেক ছেলে মেয়েই ভর্তি হয়েছে। একদিন কলেজে একটা মেয়েকে দেখছিলাম। মেয়েটাকে দেখে আমার এত ভালো লেগেছিল যে মুখ দিয়ে মনের কথাগুলো লিখতে না পেরে কথাগুলো চিরকুটে লিখেছিলাম। তারপর সুযোগ বুঝে বালিকার হাতে চিরকুট ধরিয়ে দিলাম। এক ভোঁদড় দিয়ে। কি জানি বাপু, আজকালকার ছেলেগুলোর প্রতি আমার একটু বিশ্বাস নাই। কখন যে জুতা খুলে গালের উপর টস টস করে মারে, তার গ্যারান্টি থাকলেই বা সার্ভিসিংয়ের জন্য ওয়ারেন্টির সুযোগ তুলতেই পারে। যাই হোক, যে কথা বলতেছিলাম, ভেবেছিলাম বালিকা বোধহয় আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে, কিন্তু সবার তো আর 4 ইঞ্চি কপাল থাকে না। 3 ইঞ্চি কপালের জন্য আমার জন্য অপেক্ষা করছিল বড় ধরনের এক টর্নেডো। যে মেয়েকে প্রপোজ করেছিলাম সেটা ছিল আমাদের ডিপার্টমেন্টের হেড স্বপন স্যারের মেয়ে। সেটা জানতে পারি পরের ক্লাসে, যখন পুরো ক্লাসের সামনে আমাকে কাঠগড়ায় তোলা হয়। এই ক্লাসের নীরবটাকে? স্যার বলল, জি স্যার, আমি নীরব। লাস্ট সেমিস্টারের রেজাল্ট কি? সিজিপিএ 3.0। পড়ালেখাতে তো মাকাল ফর, আর আমার মেয়েদের চিঠি লিখতে তো বেশ ভালোই পারো। এস স্যার, চিঠি লেখা আমার বংশগত গুণ। এককালে আমার দাদু আমার ঠাকুমাকে চিঠি লিখতে, আর এখন আমি সুন্দরী মায়াদের চিঠি লিখি। বেয়াদব কোথাকার! পুরো ক্লাসের সামনে তোমার এই কথা বলতে লজ্জা করছে না? স্যার, এই ক্লাসে একমাত্র আমিই পারি যে মেয়েদের হাতে চিঠি ধরিয়ে দিতে পারি। এতে আমার লজ্জা হতে যাবে কেন? আমার তো আরও গর্ববোধ হয়। আমাকে দেখে কি তোমার ফ্রেন্ড মনে হচ্ছে যে তুমি আমার সাথে ফাজলামি করছো? সত্যি বলতে কি স্যার, আপনাকে আমার সেই ফার্স্ট সেমিস্টার থেকে ফ্রেন্ড লাগে। এই স্কুল জীবনে আমার এক ফ্রেন্ড ছিল, একদমই আপনার মতো বেয়াদব ফাজিল কোথাকার। তোমার এত বড় সাহস কোথা থেকে হলো যে আমার মেয়েকে চিঠি লিখেছ? তার মানে গতকালকে যার হাতে চিঠি ধরিয়ে দিয়েছিলাম সে স্যারের মেয়ে ছিল? হো মাই গড! আমার তো এখন হাতে হেরিকেন ধরিয়ে পেছন থেকে বাঁশ দিবে। এখন কি উপায়? স্যারকে একটু কনভিন্স করার চেষ্টা করি। স্যার, চিঠিতে তো আমি আপনার মেয়েকে দিইনি। ওই যে লাস্ট সেমিস্টারের এক ভাই আমাকে র্যাগিং দিয়েছিল, তাই বাধ্য হয়ে দিয়েছিলাম। তোমার কথা সত্যি? অবশ্যই সত্যি। বিশ্বাস না হয় আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখুন। মেয়েরা, দেখতো এই ছেলে কি তোকে ডিস্টার্ব করেছিল? আচ্ছা, তুমি এখন যাও। অথবা স্যারের মেয়ে চলে গেল, আর এদিকে আমার তো হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এবার মনে হয় আমাকে উগান্ডা যাওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। কি হে, প্রথমে মেয়েদের ডিস্টার্ব করো, তারপর স্যারের সাথে মিথ্যা কথা বলো? স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। তোমার মতো বেয়াদব চিটারকে আমি আমার ডিপার্টমেন্ট দেখতে চাই না। তোমাকে আমি এখনই রাজশাহী পলিটেকনিকে ট্রান্সফার করব। স্যার, আমার সাথে এমন অবিচার করবেন না। আমি আপনার ছেলের মতো। তোর মতো চিটারকে আমি আমার কলেজে দেখতে চাই না। গেট আউট ফ্রম মাই কলেজ। এই ছিল আমার বেয়াদবের শ্রেষ্ঠ পুরস্কার। বাবা মা পরিবারকে ছেড়ে এত দূরে থাকবো কিভাবে? অবশ্য ভালো হয়েছে, এখানে আমাকে নিষেধ করার মতো কেউ নেই। বেয়াদবের চূড়ান্ত পর্যায়ে দেখবো এখানে। শুনেছি এখানে নাকি আমার থাকার ব্যবস্থা আমার ছোট মামার বাসাতে করা হয়েছে। ছোট মামার সাথে আমার সেই লেভেলের সম্পর্ক। সো এখানে বাকি সেমিস্টারের সময়গুলো ভালোই কাটবে, যদি না আবারও স্যারের মেয়েকে চিরকুট দিয়ে ফেলি। ট্রেন থেকে নেমেই দেখি মামা স্টেশনে অপেক্ষা করছে আমার জন্য। আমাকে নামতে দেখেই মামা আমার দিকে এগিয়ে এলো। আসতে কোনো সমস্যা হয়নি তো? মামা বলতে লাগলো, তোমার ভাগনা আমি, আমার কি সমস্যা হতে পারে? তুমি আমার ভাগনা বলেই তো তোরে নিয়ে এত চিন্তা হচ্ছে।
তাই এই শেষ পর্যায়ে এসে এখানে মরতে কেন এলি? কেন মরতে আসবো কেন? আমাকে পোস্টিং করা হয়েছে এখানে। এবারও কি মেয়েকে চিঠি দিছিস নাকি? মেয়ে মানে একেবারে স্যারের মেয়েকে চিঠিটা দিয়েছি, যার ফলে স্যার আমাকে এই জায়গা পোস্টিং দিয়েছে। ওটাকে পোস্টিং বলে না রে, ওটাকে বলে টিচি। ওই একই কথা, চাকরিজীবী নিলে হয় পোস্টিং আর আমরা নিলে হয় টিসি। শোনো, এখানে কিন্তু কোনো উল্টাপাল্টা করবি না। তোদের কলেজের প্রিন্সিপালের সাথে আমার কিন্তু খুব ভালো সম্পর্ক। ও সময় বিবেচনায় দেখা যাবে। এতদিন জার্নি করে এসে আমার খুব ঘুম পাচ্ছে, এখন ঘুমোতে হবে। তোরে কি আমি রাস্তায় ফেলে যাব? চল আমার সাথে। নতুন কলেজের প্রথম দিন, কাউকেই চিনি না। যদি আজকে আমার সাথে মামার আসার কথা ছিল, কিন্তু কিন্তু তোর অফিসের কাছে সকালে বেরিয়ে যেতে হয়েছে। ক্যাম্পাসে একা একা হাঁটছিলাম, ঠিক তখনই জার্ডেল টাইপের একজন দপ্তর বেদ জোরেই ধমক দিয়ে উঠল। এই ছেলে, কে তুমি? তোমাকে তো এর আগে এই কলেজে কখনো দেখিনি। যে আমি নতুন অ্যাডমিশন নিতে এসেছি। তার মানে তুমি ফার্স্ট সেমিস্টার? জি না, আমি পঞ্চম সেমিস্টারের ছাত্র। তো তুমি প্রিন্সিপালের রুমে না গিয়ে গার্লস হোস্টেলের সামনে ঘোরাঘুরি কেন করছো? ও, ওটা গার্লস হোস্টেল? আচ্ছা, আপনি আমাকে প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দিতে পারবেন? ঠিক আছে, আমার পিছন পিছন আসো। অথবা দপ্তরের সাথে প্রিন্সিপালের রুমে গেলাম। কলেজের প্রিন্সিপালও দেখতে একেবারে বাংলা সিনেমার লোকাল ভিলেনদের মতো। চশমার ফাঁক দিয়ে আমার দিকে একবার তাকিয়ে আমার সনদপত্রগুলো ভালো করে দেখতে থাকে। সবাই ভালো কলেজে পড়তে চাই, আর তুমি কিনা ভালো কলেজ থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছো। আসলে স্যার, আমার বাবা বলে আমি নাকি ওই শহর থেকে বকাটে হয়ে যাচ্ছি, তাই আর কি এখানে পড়তে আসা। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? এখন তো নতুন ব্যাচের ভর্তি চলছে, তাই তুমি এখন কলেজ হোস্টেলে সিট পাবে না। সমস্যা নেই স্যার, আমি এখানে আমার মামার বাসায় থাকবো, আর সেখান থেকেই কলেজে আসবো। তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না, তুমি আজকে থেকেই ক্লাসে যেতে পারবে। কিন্তু স্যার, আমি তো আমাদের ক্লাসরুমই চিনি না। ওর সাথে যাও। দপ্তরিকে দেখিয়ে স্যার একথা বলল। ও তোমাকে তোমার ক্লাসরুম দেখিয়ে দিবে, কিন্তু সাবধান, কলেজে কিন্তু সাবধান হয়ে চলাফেরা করবে, চিন্তা করবেন না। আমার মতো ভদ্র আর রেগুলার স্টুডেন্ট আপনার কলেজ খুঁজলেও 5টা পাওয়া যাবে না। অতবার প্রিন্সিপালের বিশাল এক টপ দিয়ে দপ্তরের সাথে নিজের ক্লাসরুমে প্রবেশ করলাম। কলেজের প্রথম দিন, তাই প্রথম বেঞ্চে বসে পড়লাম। প্রথম বেঞ্চে বসা মাত্রই ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। একটা ছেলে পাশের বেঞ্চ থেকে উঠে এসে বলল, ভাই তুমি কি নতুন নাকি? ভাইয়া। সেজন্য এই বেঞ্চে বসার সাহস পেয়েছেন? কেন ব্রো, এটা কি কোনো পার্সোনাল বেঞ্চ নাকি? এটা নীলিমার বেঞ্চ। নীলিমাটাকে? আমাদের ক্লাসের টপার। ক্লাস টপার বলে কি প্রথম বেঞ্চে বসতে হবে? ব্রো, এখন এত কথা বলার সময় নাই। যদি বাঁচতে তাও আমার পাশে এসে বসো। নীলিমা এখনই চলে আসবে। অথবা উঠে গিয়ে ছেলেটির পাশে গিয়ে বসলাম। আজব কারবার, একটা মেয়েকে দেখে ক্লাসের সবাই ভয় পাচ্ছে। ওর পেছন তো শুধুমাত্র ক্লাস টপার হওয়ার কারণ নয়, আরও রহস্য আছে, সেটা আমাকে জানতেই হবে। এসব ভাবতেই ক্লাসে এক সুন্দরী মেয়ের প্রবেশ করলো। ব্রো, এই মেয়েকে? আমি তো পুরোই ক্রাশ। ব্রো, যা বলছো আর বইল না, এই মেয়েই তো নীলিমা। এত সুন্দর মেয়েকে দেখে কি ভয় পায় নাকি? ব্রো, কিছুদিন যাক, তারপর এমনিতে বুঝে যাবে। কিছুক্ষণের মধ্যেই ক্লাসে স্যারের আগমন ঘটলো। সবাই উঠে দাঁড়ালো। নতুন হওয়াতে স্যার প্রথমে আমার পরিচয় জানতে চাইলো। আমিও আমার সুপরিচিত কুপরিচিত সব বলতে চাইলাম। তুমি কে? এর আগে তো দেখিনি স্যার, আমি নতুন ভর্তি হয়েছি। তুমি কে? এর আগে তো দেখিনি স্যার, আমি নতুন ভর্তি হয়েছি। এর আগে কোন কলেজে পড়তে? ঢাকা পলিটেকনিক। কত পার্সেন্ট পেয়েছে? 98%। আমার কথা শুনে স্যার যেন আকাশ থেকে পড়ল। সেমিস্টারে নাকি ইন করছে ড্রিঙ্ক এসকোর টেস্টে। আমার কথা শোনা মাত্রই ক্লাসের সবাই হাসতে শুরু করলো। বাহ, খুব ভালো, আর একটু ভালো করলে সেঞ্চুরি করতে পারবে। স্যার, আপনার আশীর্বাদ থাকলে খুব শীঘ্রই সেঞ্চুরি করতে পারবো। বসো বেয়াদব ছেলে। ক্লাসের প্রথম দিনে স্যারের মুখে নিজের নিক নেমটা শুনে খুব গর্বিত অনুভূত হচ্ছিল। এরপর স্যার গত ইনকোর্সের রেজাল্টটা প্রকাশ করলো।
গত সপ্তাহে যে ইনকোর্স পরীক্ষা দিয়েছিলে তার রেজাল্ট হাতে এসে গেছে, ফার্স্ট হয়েছে। নাম বলার আগেই নীলিমা দাঁড়িয়ে গেল। তুমি তো খুব কনফিডেন্টলি দাঁড়িয়ে গেলে। স্যার, পরীক্ষাতে আমি ফার্স্ট হয়েছি, এটা আমার আত্মবিশ্বাস। এই পরীক্ষাতেও ফার্স্ট হয়েছে নীলিমা। স্যারের নাম বলার সাথে সাথেই তালিতে সারা ক্লাস ফেটে উঠল। ক্লাস শেষে আবারও ওই ছেলেটির সাথে ক্যান্টিনে গিয়ে আড্ডা দিচ্ছিলাম। এক পর্যায়ে নীলিমার বিষয়টি সজীবকে জিজ্ঞাসা করি। আমার সাথে এই ছেলেটির নামই সজীব। আচ্ছা বড়, নীলিমা স্যারের রেজাল্ট বলার আগে দাঁড়িয়ে কেন গেল? আসলে ওর সমকক্ষ কেউ নেই, উত্তরে সজীব বলল। কিন্তু ওকে সবাই ভয় কেন পায়? উত্তরে সজীব আবার বলল, কারণ ওর বাবা একজন এসপি, তাছাড়া ও একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার। কি বলছো কি ব্রো? ওই মেয়েটা একজন হ্যাকার? একবার তো আমাদের কলেজের ওয়েবসাইট হ্যাক করে সকল তথ্য চেঞ্জ করে দিয়েছিল। ও তো প্রযুক্তির অপব্যবহার করছে। তাহলে পুলিশ ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নেয়নি? ওই যে বললাম না, ওর বাবা ডিসি, এই জন্য ও বেঁচে যায়। আরে দূর, ওই মেয়েকে দেখে ভয় পাওয়ার কি আছে? ওই মেয়েকে তো আমি দেখে নিব ব্রো। আমিও যখন এই কলেজে নতুন এসেছিলাম তখন আমি ওর সাথে পাঙ্গা নিতে গিয়ে ফলাফল হাতে নাতে পেয়েছি। এজন্য ওর থেকে দূরে থাকে ভালো। আমার তো খুব ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, ও কি সবসময় ক্লাসের ফার্স্ট হয়? যতটুকু মেধা আছে তার থেকে বেশি ভয় দেখে নিজের প্রভাব বিস্তার করে। যাও, পরের পরীক্ষাতে নীলিমার ফার্স্ট থাকবে না। ব্রো, তুমি যতই ব্রিলিয়ান্ট হও না কেন, নীলিমার ঠিকই সার্ভার হ্যাক করে রোলটা সবার প্রথমে আনবে পারবে না। তুমি যদি নীলিমাকে পেছনে ফেলে আমাদের ক্লাসে টপার হতে পারো, তবে এই ক্যাম্পাসে যে মেয়ের সাথে রিলেশন করতে চাইবে তার সাথে আমি তোমার রিলেশন করিয়ে দেব। ব্রো, আমার অন্য মেয়ের সাথে নয়, আমি নীলিমার সাথে রিলেশনে যেতে চাই। ব্রো, ওকে তুমি দূর থেকেই দেখা বলো। কাছে এলে যে ও কতটা বিপজ্জনক সেটা তুমি সময় হলেই বুঝবে। তাছাড়া ওকে তুমি কখনো ইমপ্রেস করার তো দূরের কথা, ওর সাথে কথা বলতে পারবে না। আচ্ছা ব্রো, ওর রাগ হয় কোন কাজে? মানে কি করলে ও রেগে যেতে পারে? বলতে পারি না, তবে ও ওর বেঞ্চে কাউকে বসতে দিতে চায় না। ওকে ব্রো, ওকে রাগাতে এতটুকু তথ্যই যথেষ্ট। অতঃপর প্রথম দিনের কলেজ শেষ করে বাসায় ফিরে এলাম। সন্ধ্যার পরে যখন মামা বাসায় এসে কলেজ সম্পর্কে জিজ্ঞাসা করলো, মামা বলল, কি রে, নতুন কলেজ কেমন লাগলো? মোটামুটি ভালোই। যাক, তাহলে আমিও একটু শান্তিতে থাকতে পারবো। এই কলেজে গিয়ে আবার কোনো দুষ্টামি করিস না। দুষ্টামি করার কি আছে? তবে কলেজে একটা মেয়েকে দেখে আমার খুব ভালো লেগেছে। তাহলে চিঠি লেখা শুরু কর। আরে মামু, চিঠিতে কাজ হবে না, এ মেয়ে একদম আলাদা। শোন, চিঠি লিখিস আর ইমেল করিস, এবার একটু সাবধানে থাকিস। আর এবার যদি তোকে টিসি দেয় তবে তোকে আর পড়ালেখা করে খেতে হবে না। আরে মামা, এটা পুলিশের মেয়ে, সো টিসি দেওয়ার কোনো প্রশ্নে আসে না। ভাগনা, এবার কিন্তু তোমার পতনের দিন চলে এসেছে, ভালো হয়ে যাও। আরে মামা, তুমি কোনো টেনশন করো না। টেনশন কি আর সাদে করেই তোর মতো বজ্জাতকে আমার ঘাড়ে দেওয়া হয়েছে। টেনশন না করে কি করে থাকবো বল? ও, আসল কথাটা বলতে ভুলে গেছি। তুই যখন এমন করে কথা বলিস তখন আমার খুব ভয় লাগে। আরে ভয়ের কিছু নেই। তোমার এই গুণধন ভাগ্নের হোস্টেলে জায়গা হয়নি। হোস্টেলে থাকবি কেন? আমার বাসা থেকে ক্লাস করবি। তোমার পাশে থাকবো না। তুমি যেভাবে পারো হোস্টেলে আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দিবা। আচ্ছা, সুপারিশ করে দিব, কিন্তু তোর মতো বেয়াদব হোস্টেলে জায়গা দিলে হোস্টেলে অন্য ছেলেদের তোর মতো বেয়াদব হয়ে যাবে। মামু, তোমার হোস্টেলে থাকার কাহিনী কিন্তু আমি সব জানি। যদি আমার জায়গা করে দিতে না পারো তবে তোমার কাহিনীও আমি ভাইরাল করে দিব। যা জানিস সেটা তোর নিজের ভেতরে রাখ। হোস্টেলে সিট পাওয়ার দায়িত্ব আমার। পরের দিন কলেজে একটু দেরি করে গেলাম যাতে ক্লাসের সবাই চলে আসতে পারে, কারণ সবার সামনে খেলাটা শুরু না করলে মজা হবে না। একে একে সবাই ক্লাসে চলে এসেছে। নীলিমাও ক্লাসে চলে এসেছে। অতবার ক্লাসে ঢুকে নীলিমার পাশে বসা মাত্রই নীলিমার সাথে ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল। এই ছেলে, তুমি কলেজে নতুন এসেছো না?
কালকে পড়তে হয়েছি। এতক্ষণে তো আমার বিষয়ে সকল তথ্য সবার কাছ থেকে পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনি কি কোনো অ্যাঞ্জেল নাকি কোনো সুপারস্টার যে আপনার তথ্য সবাই আমাকে জানাবে? কথাটি বলা মাত্রই ক্লাসের সবাই হেসে উঠল। এদিকে নীলিমা রাগে ফুটছে, সেটা আমি চাচ্ছিলাম। দেখো, তুমি নতুন তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি এই বেঞ্চ থেকে উঠে যাও। কলেজে তুমি পড়তে আসছ, আমিও এসেছি, সুতরাং আমি এখানে বসবো। তোমার যদি কোনো সমস্যা হয় তবে তুমি এখান থেকে উঠে অন্য কোথাও বসতে পারো। তারপর নীলা বলল, তোকে আমি পরে দেখে নিব। কথাটি বলেই নীলা ক্লাস থেকে বেরিয়ে গেল। নীলিমার কথা উচিত জবাব দেওয়াতেই ক্লাসের সবাই আমাকে বাবা দিতে লাগলো। সজীব এসে আমার ক্লাসের শেষে ক্যান্টিনে আসতে বলল। ক্লাস শেষে যখন ক্যান্টিনে গেলাম, ব্রো আজকে তুমি একদম কুফাইয়া দিছো। এত শুধু ট্রেলার ছিল, পিকচার তো এখনও বাকি আছে। এবার কি করবে? আমার প্রথম টার্গেট সামনের ইনকোর্স পরীক্ষাতে ওকে টপকানো। ওর ভাবটা বেশি হয়ে গেছে, সেটা একদম শেষ করতে হবে। আচ্ছা ব্রো, তোমার কাছে কি ওর ফোন নাম্বার আছে? আছে। ওর নাম্বারটা দাও তো। তারপর সজীব আমাকে নাম্বারটা দিল। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে নীলিমার নাম্বারে গুনে গুনে 100 মিস কল দিলাম। এরপর মিস কল দেওয়ার পরে কল ব্যাক না দিয়ে যে থাকতে পারবে সে আর যাই হোক কোনো মানুষ হতেই পারে না। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক আসার অপেক্ষাতে আছি। বলতে না বলতেই নীলিমার কল এসে হাজির। নীলিমা বলল, হ্যালো। তারপর আমি বললাম, প্লিজ প্লিজ আপনি আমার ফোনটা কাটবেন না। কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আপনার ফোন দিয়েছি, দেখুন যা বলবেন তাড়াতাড়ি বলুন। কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। দেখুন যা বলবেন তাড়াতাড়ি বলুন। আমি অপরিচিত কারোর সাথে কথা বলা পছন্দ করি না। তারপর আমি বললাম, বেশি সময় নিব না, কিন্তু আপনাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বলুন, শুনছি। আপনাদের ক্লাসে নীরব নামের একটা ছেলে আছে না? থাকতে পারে। সে আপনার ছবি দিয়ে বাজে গ্রাফিক্স বানিয়েছে আর বলছে আপনি যদি তাকে ভালো না বাসেন তবে ওই গ্রাফিক্সটা ইন্টারনেটে ছেড়ে দিবে। আপনাকে আমি অনেক রেসপেক্ট করি, তাই আপনার কোনো ক্ষতি হবার আগেই আপনাকে জানালাম। কিন্তু আপনি কে? আর আপনি বা এসব কিভাবে জানলেন? আমি কে সেটা আপনার না জানলেও হবে। আপনি সাবধানে থাকবেন। বলা তো যায় না কখন কি হয়ে যায়। এইটুকু বলেই ফোনটা কেটে দিলাম। একই নিশ্চয় নীলিমার খুব রাগ হচ্ছে, হয়তো রেগে আগুন হয়ে যাবে। নীরবকে সামনে পেলে নীলিমা হয়তো তাকে আস্ত গিলে খাবে। পরের দিন ক্লাসে গিয়ে সজীবের সাথে আড্ডা দিছিলাম। কলেজ এখন পর্যন্ত আমার ফ্রেন্ড বলতে সজীবই একজন। কথায় কথায় সজীব চ্যালেঞ্জের কথা নিয়ে প্রশ্ন করে। সজীব বলল, কি ব্রো, নীলিমা কি কালকে কল রিসিভ করছিল? কল রিসিভ করবে কি, উল্টে আমাকে কল দিয়েছিল। বেস্ট জোকস ব্রো। বিষয় হচ্ছে না? অবশ্যই না। ও মতো ভাবলি মেয়ে কখনো তোমাকে কল দেবে না। এই দেখো, বের করে গত রাতের ইনকামিং কলের লিস্টে সজীবকে দেখালাম। তারপর সজীব বলল, কেমন কি ব্রো? এ তো পুরো আজব কারবার হয়ে গেছে। ব্রো, আজব কারবার তো কেবল শুরু, দেখতে থাকো কি হয়। কথাটি শেষ হওয়া মাত্রই নীলিমা ক্লাসে এসে নীরব অর্থাৎ আমার খোঁজ করে। আচ্ছা, এই ক্লাসে নীরবটাকে? নীলিমা বলল, আমি নীরব। গ্রাফিক্স কোথায়? কিসের গ্রাফিক্স? ও, কিসের গ্রাফিক্স জানো না? না জানলে আমার কাছে জানানোর ব্যবস্থা আছে। আরে আজব তো, আমি কি কোনো গ্রাফিক্স ডিজাইনার নাকি যে গ্রাফিক্স বানাবো? তুমি আমার ছবি দিয়ে বাজে গ্রাফিক্স বানিয়েছো আর সেটা দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে আমার ভালোবাসা পেতে চাও। তোমার সাহসটা কম না? ড্রিঙ্ক করছো নাকি? আমি তোমার ছবি দিয়ে গ্রাফিক্স বানাবো সেটা কল্পনা করলে কীভাবে? আয়নাতে নিজেকে দেখেছো কখনো? কোথায় তুমি আর কোথায় আমি? যাও যাও, কোনো আবুল মার্কা ছেলেকে গিয়ে এইসব বলে প্রপোজ করো। মেয়েদের এসব প্রপোজ স্টাইল আমার অনেক আগে থেকে জানা আছে। হোয়াট ডু ইউ মিন?
কোন দুঃখে তোমাকে আমি প্রপোজ করতে যাব? তাহলে ক্লাসের সবার সামনে নাটকের কি দরকার? ক্যান্টিনে গিয়ে আমাকে একলা বললেই পারতে। নীলিমা বলল, দেখ তুই কিন্তু নতুন হয়ে খুব বাড়াবাড়ি করছিস, আমার সাথে বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হবে না। আমি বললাম, তোমার বাবা নাকি তোমাকে ভদ্রতা শেখায়নি? বন্ধুরা, আপনাদের এই হ্যাকার মানবিত দেখছি ভদ্রতাও শিখতে পারেনি। তোমরা সবাই একে একটা করে আদর্শ লিপির বই কিনে দিও, যাতে ভদ্রতা শিখতে পারে। কথাটা বলার সাথে সাথেই ক্লাসের সবাই হাসিতে ফেটে যায়। এদিকে নীলিমার রাগ চূড়ান্ত পর্যায়ে উঠে যায়। নীলিমা বলল, তোকে আমি পরে দেখে নিব, আমার সাথে পাঞ্জা নিলে যে কি ফল হতে পারে সেটা তোকে বুঝতে হবে। কথাটি বলেই নীলিমার রাগে ফুসতে ফুসতে ক্লাস থেকে বেরিয়ে যায়। সেদিনের মতো ক্লাস না করেই বাসায় ফিরে আসে নীলিমা। বাসায় এসে ক্লাসের নীরবের অপমানের কথা মনে পড়ে রাগে বাসার জিনিসপত্র ভাঙচুর শুরু করে। মেয়ের ভাঙচুর দেখে নীলিমার বাবা নিজের রুম থেকে বেরিয়ে এসে নীলিমাকে আটকাতে চেষ্টা করে। এ কী রে মা, কলেজ থেকে এত তাড়াতাড়ি ফিরে এসে ভাঙচুর করছিস কেন? বাবা, তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার খুব রাগ হচ্ছে। হঠাৎ করে আমার মায়ের কি এমন হয়ে গেল যে এত রাগ হচ্ছে? তারপর নীলিমা বলল, ক্লাসের একটা ছেলে আজকে ক্লাসের সবার সামনে আমাকে অপমান করেছে। বাবা বলল, কোন ছেলের এত বড় সাহস যে আমার মাকে অপমান করে? ওই ছেলেকে আমি দেখে নিব, তুই এখন শান্ত হ। নীলিমা বলল, না বাবা, ওই ছেলে আমাকে না চিনেই আমার সাথে পাঞ্জা নিয়েছে, ওকে তো আমি নিজেই মজা দেখাবো। বাবা বলল, আচ্ছা এখন একটু মাথা শান্ত করে রুমে গিয়ে রেস্ট কর, আমাকে আবার মিটিংয়ে যেতে হবে। অপরদিকে সজীব, ব্রো তুমি তো দেখি একের পর এক চমক দিয়েই চলেছ। ব্রো, চমকের তো মাত্র শুরু, আসল খেলা তো এখনো বাকি। যে মেয়েকে দেখে আমরা সবাই ভয় পেতাম, সে মেয়েকে তুমি পুরো ক্লাসের সামনে গাধা বানিয়ে দিলে। আচ্ছা ব্রো, তুমি নীলিমাকে কল দিয়ে এমন কি বলেছিলে যে তোমার ইশারা মতো নাচছে? আমি বললাম, আমি তো শুধু একটু মিথ্যা বলেছি, তাতেই খেলাটা জমে গেছে। সজীব বলল, তাহলে ও যখন তোমার ভালোবাসার কথা বললো তখন তুমি অস্বীকার কেন করলে? আমি বললাম, আরে ব্রো, যদি আমি তখনই গলে যেতাম তাহলে ও আমাকে সস্তা ভাবতো, সেজন্য আমি এমন ভাব নিয়েছি যাতে ওর মাথায় সবসময় আমার চিন্তা ঘোরাফেরা করে। সজীব বলল, বাহ ব্রো, তুমি তো দেখছি সেই লেভেলের জিনিয়াস, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কলেজে এত সুন্দরী মেয়ে থাকতে তুমি নীলিমার প্রেমে কেন পড়লে? আমি বললাম, ব্রো, সব সুন্দরী মেয়েরাই হয়তো প্রপোজ পেয়েছে, কিন্তু আমার মনে হয় না নীলিমাকে কেউ প্রপোজ করার সাহস পেয়েছে, এই জন্য তো ওকে এত ভালো লাগে। তাছাড়াও সবাই পায় শুধু গার্লফ্রেন্ড, আর আমি পাবো হ্যাকার গার্লফ্রেন্ড। আজকের মতো ক্লাস শেষ করে বাসায় ফিরে এলাম। এই বাসাতে থাকার কোনো ইচ্ছাই আমার নেই, কিন্তু মামা আমার হোস্টেল সিটের ব্যবস্থা করেছে কিনা তা সেই ভালো জানে। সন্ধ্যার পরে অফিস থেকে মামা বাসায় ফেরা মাত্রই সিটের ব্যাপারে জানতে চাইলাম। মামা, আমার হোস্টেলের সিটের বিষয়ে কি হলো? এ বিষয়ে কি সাদের সাথে কথা বলেছিলে? মামা বলল, হ্যাঁ কথা হয়েছে, তোর কপাল ভালো যে হোস্টেলে তোর একটা সিটের ব্যবস্থা করে দিতে পেরেছি। আমি বললাম, আমি থাকতে কোনো কাজই অসম্ভব না, তোমার মতো মামা যেন সব ভাগ্নেই পায়। মামা বলল, আগে এত খুশি হোস না, সিটের বদলে কিছু সত্য মানতে হবে। আমি বললাম, ওকে, আমি সব সত্য মানতে রাজি, তা কবে থেকে হোস্টেলে উঠবো? মামা বলল, কালকে তো সব কিছু গুছিয়ে নিয়ে ক্লাস শুরুর আগে হোস্টেল সুপারের সাথে দেখা করে এই ফর্মটা পূরণ করে দিয়ে দিস। মামা হাত থেকে একটা হোস্টেলে ভর্তি ফর্ম আমাকে দিল। আমি বললাম, আচ্ছা, এটা পূরণ করে আমি কালকে সকালে জমা দিয়ে দিব। জীবনে ফার্স্ট টাইম হোস্টেলে উঠতে যাচ্ছি, শুনেছি হোস্টেলে থাকতে নাকি খুব মজা। বাবার জন্য গত 2টা বছর হোস্টেলে থাকার সুযোগ পেয়েছি, এখন আমি হোস্টেলে উঠে যেতে পারলেই আমি মুক্ত। সারা রাত কোনো মতো ঘুমিয়ে সকাল সকাল সব জিনিসপত্র গুছিয়ে হোস্টেলে চলে গেলাম। বেটা হোস্টেল সুপার নিজেই ক্যাবিনে ডেস্কের ওপর ঘুমাচ্ছিল, মনে হচ্ছে বেচারা সারা রাত ঘুম হয়নি। হবে কীভাবে, উনি তো বিবাহিত। যাই হোক, আমি গলার আওয়াজ দিতেই ধরপড় করে উঠে পড়ল। হোস্টেল সুপার বলল, কি চাই? আমি বললাম, হোস্টেলে নতুন উঠতে এসেছি,
হোস্টেল সুপার বলল, হোস্টেলে ফর্ম আছে তো? আমি বললাম, জি স্যার। তারপর হাত থেকে ফর্মটা ডেস্কে রাখলাম। হোস্টেল সুপার বলল, ও তুমি তো সুজিতের ভাগ্নে, তাই না? জি। হোস্টেল সুপার বলল, তোমার তো থাকার জায়গা আছে, তাহলে বাসা ছেলে হোস্টেলে উঠতে চাও কেন? আমি বললাম, আসলে স্যার, হোস্টেলে থাকলে অন্য সবার সাথে শেয়ার করে পড়ালেখা করা যাবে, কিন্তু বাসায় তো আর সেটা সম্ভব না। হোস্টেল সুপার বলল, সেটা অবশ্য ঠিক, তবে হোস্টেলে উঠলে কিছু সত্য মানতে হবে। আমি বললাম, আমি সব সত্য মানতে রাজি আছি স্যার। হোস্টেল সুপার বলল, ঠিক আছে, 101 নম্বর রুমে তোমার সিট। হোস্টেলে কোনো সমস্যা হলে আমাকে জানাবে কিন্তু। আমি বললাম, ওকে স্যার, যে কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। তাহলে স্যার আমি এখন আসি? হোস্টেল সুপার বলল, আচ্ছা ঠিক আছে, যাও। যাক, শেষ পর্যন্ত হোস্টেলে সিট পেয়ে গেলাম। এবার দরকার বালিকাকে একটু টাইট দেওয়া। কলেজ ডিবেট প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই 100 সদস্যের একটা করে টিম গঠন করা হচ্ছে। আমাদের ডিপার্টমেন্টে একটা টিম নেওয়া হবে। প্রতি বছরের মতো এবারও কলেজে ডিবেট প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। তোমাদের ব্যাচ থেকে টিম ক্যাপ্টেন কে হতে চাও? স্যার আমাকে জানালো। বরাবরের মতো আমি টিম ক্যাপ্টেন হতে চাই, নীলিমা বলল। তারপর স্যার বলল, নীলিমা তোমাদের টিমের ক্যাপ্টেন হতে চায়, এতে কি কারো কোনো দ্বিমত আছে? নীলিমা বলল, আমার ক্যাপ্টেন হওয়াতে কারোর দ্বিমত থাকার কথা নয় স্যার, নীলিমার ক্যাপ্টেন হতে আমার দ্বিমত আছে। আমি বললাম, তোমার মতামত জানাও। স্যার, আমি টিম ক্যাপ্টেন হতে চাই। তারপর নীলিমা বলল, স্যার, আমার মনে হয় না নতুন কাউকে ক্যাপ্টেন বানানো উচিত। স্যার বলল, যেহেতু নীরব ও নীলিমা দুজনেই ক্যাপ্টেন হতে চায়, এই জন্য আমরা ভোটের সাহায্য নিব। সবাই নিজের খাতার এক টুকরো ছিঁড়ে নিজের পছন্দের ক্যাপ্টেনের নাম লিখো। যার ভোট বেশি হবে সে হবে টিম ক্যাপ্টেন। আমি বললাম, সবাই ভোট আমাকে দিবে আর আমি জিতব। অতঃপর স্যারের কথা শুনে সবাই এক টুকরা কাগজে আমার অথবা নীলিমার নাম লিখল। স্যার সবার থেকে কাগজ সংগ্রহ করে টেবিলের উপরে রাখলেন। কিছুক্ষণের মধ্যেই সকল কাগজকে দুভাগে ভাগ করে দিলেন। সবাই সবার মতামত প্রকাশ করেছে। স্যার বলল, সবার মতামত আমার হাতে চলে এসেছে। ভোটে নীলিমা পেয়েছে 31, অপরদিকে নীরব পেয়েছে 86 ভোট। সুতরাং নীরবই হবে পরবর্তী ডিবেট প্রতিযোগিতা টিম লিডার। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নীরবের কাছে নিজের নাম আর রোল নাম্বার লিখে দিও। স্যার বলল। তারপর স্যার ক্লাস থেকে বের হয়ে গেল। ক্লাস থেকে স্যার বেরিয়ে যেতেই সবাই আমাকে অভিনন্দন জানাতে লাগলো। নীলিমাও আমাকে অভিনন্দন দিল। নীলিমা বলল, পিপিলিকার পাক্কা গোজায় মরিবার তরে, বেশি উড়ো না, ডানা ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে। আমি বললাম, উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার টিমে থাকতে চাইলে বলতে পারো। নীলিমা বলল, হাও ফানি, আমি তোমার টিমে থাকতে যাবো কেন? আমি বললাম, কারণ আমি ভোটে জিতে গেছি আর তুমি হেরে গেছো, সো এখন তোমাকে আমায় ক্যাপ্টেন মানতে হবে। আর একটা কথা, এই কলেজে তোমার রাজত্বের দিন শেষ। নীলিমা বলল, আমার সাথে শত্রুতা করার ফল ঠিক বুঝিয়ে দেব। আমি বললাম, আরে যাও, যে তোমাকে দেখে ভয় পায় তাকে এসব ভয় দেখাও, তোমাকে আমি মোটে ভয় পাই না। অথবা নীলিমা রাগে ফুসতে ফুসতে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি আর সজীব ক্লাস থেকে বেরিয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। তখন নীলিমার সাথে আরও 2টা মেয়েকে দেখতে পেলাম। কি জানি কি বলাবলি করতেছে। মেয়ে দুটিও আমাদের ক্লাসেরই। আমি সজীবকে জিজ্ঞাসা করলাম, ব্রো, নীলিমার সাথে ওই মেয়ে দুটিকে? সজীব বলল, ওরা 3 সাথী। আমি বললাম, মানে? ওরা দুজন নীলিমার ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড নয়, ওর পিএ। আমি বললাম, ওরা কি কোনো প্ল্যান করছে? সজীব বলল, আরে ব্রো, যা করে করুক, তুমি থাকতে আমাদের কোনো ভয় নেই। আমি বললাম, এত বিশ্বাস? সজীব বলল, এই প্রথম নীলিমাকে কেউ হারালো, বিশ্বাস তো থাকতেই পারে। আমি বললাম, কিন্তু এরা কি প্ল্যান করতে পারে, আন্দাজ করতে পারবে? নীলার বন্ধু ইরা বলল, নীলিমা আর পর তো চুপ করে থাকবি, ছেলেটা কিন্তু বেশি বাড়াবাড়ি করছে, এভাবে চলতে থাকলে
কলেজ তোকে আর কেউ ভয় পাবে না। মাই বলল, এরা কিন্তু ঠিকই বলছে, এবার কিন্তু তোকে একটা কিছু করতেই হবে। নীলিমা বলল, তোদের কি মনে হচ্ছে আমি চুপচাপ বসে আছি? এরা বলল, তুই তো প্রতিদিনই অপহরণ হয়ে ক্লাস থেকে বেরিয়ে আসিস, ওকে তো জবাব দিতেই পারিস না। নীলিমা বলল, এটা আমার অপমান নয়, এটা আমার ক্রোধ। যখন আমার ক্রোধ বিস্ফোরিত হবে তখন নীরব বাঁচবে না। মাই বলল, আমাদের এলাকার ছেলেগুলোকে দিয়ে কি ওকে টাইট দিয়ে দিব? নীলিমা বলল, না না, এখন কিছু করা যাবে না, কলেজে কিছুদিন পর ডিবেট কম্পিটিশন, এখন যদি ওর উপর হামলা হয় তাহলে পুরো কলেজ হইচই পড়ে যাবে। হীরা বলল, তাহলে কি আমরা এভাবে চুপচাপ থাকবো? নীলিমা বলল, ওর মজা দেখাতে হলে প্রথমে ওকে হোস্টেল ছাড়া করতে হবে। মাই বলল, হোস্টেল ছাড়া করানো কি মুখের কথা? তাছাড়া ও নাকি প্রিন্সিপালের রেফারেন্সে উঠেছে। হীরা বলল, আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে। অতপর নীলিমা তার প্ল্যানটা তার দুই বান্ধবী ইরা ও মায়ের সাথে শেয়ার করলো। মাই বলল, বাহ, সেই প্ল্যান তো, এখন প্ল্যান মতো কাজ করবো নাকি? নীলিমা বলল, এখন কিছু করবো না, আগে কলেজের ডিবেট কম্পিটিশন শেষ হয়ে যাক, তারপর দেখাবো মজা। নীলিমার সাথে পাঙ্গা নেওয়ার ফল যে কী হয় তা হারে হারে বুঝবে। নীলিমাদের প্রাণ দেখে বোঝা যাচ্ছে যে এবার কোনো বড় মাপের ধাক্কা দিতে যাচ্ছে নীরবকে, যেটা নীরবের অজানা। সজীব বলল, ব্রো, আমি কিন্তু ডিবেট কম্পিটিশনে তোমার টিমে থাকতে চাই। আমি বললাম, অবশ্যই থাকবে। সজীব বলল, ব্রো, নীলিমা আছে কিন্তু আমার পেছনে। হ্যাঁ, আমি তাহলে আসি। অথবা নীলিমা আমার সামনে এসে বলল, তোমার সাথে আমি কি 2 মিনিট কথা বলতে পারি? আমি বললাম, যেহেতু আমি এখন ডিপার্টমেন্টের ক্যাপ্টেন, সেহেতু 2 মিনিট কেন, চাইলে 5 মিনিট কথা বলতে পারো। নীলিমা বলল, আমি 5 মিনিট চাই না, আমি ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই। আমি বললাম, আমার টিমে ভুলে গেছে নাকি আমি ক্যাপ্টেন? নীলিমা বলল, না, আসলে ডিবেট কম্পিটিশনে অংশ নিয়ে যদি আমাদের ডিপার্টমেন্টে কি ব্রো কিছু করতে পারি তাহলে আমার ভালো লাগবে। এখনো ভয় পাও? আমি বললাম, ওকে, তাহলে তুমি আমার টিমের সদস্য যে বলো। আচ্ছা, নীলিমা এসে ধন্যবাদ দিয়ে নীলিমা চলে গেল, সাথে সাথে সজীব কোথেকে যেন সেটাই বলেছে। সজীব বলল, কি বলেছে? ও আমার টিমে থাকতে চায়। সজীব বলল, তাহলে তো ভালোই হয়, যে প্রতিবার টিম ক্যাপ্টেন হতো সে আবার সদস্য হবে। আমার টিমের সদস্য হতে চাওয়া ওর একটা চাল, ও আমাকে ফাঁসাতে চায়। সজীব বলল, মানে আমি নিশ্চিত আমি যদি ওকে চান্স দিই তবে ও কম্পিটিশনের দিন থাকবে না, যার ফলে সদস্য উপস্থিত হতে না পারায় আমাকে হেরে যেতে হবে। সজীব বলল, তাহলে এখন উপায়? আমি বললাম, উপায় আর কি, নীলিমাকে বাদ দিয়ে 4 জনকে নিব। যদি নীলিমা কম্পিটিশনের দিনে থাকে তবে একজনকে বাদ দিয়ে ওকে নিব। সজীব বলল, বাহ ব্রো, তোমার বুদ্ধি তো নীলিমার বুদ্ধিকে হার মানাবে। এখন চলো কম্পিটিশনে প্রস্তুতি করি। অতবার আমরা দুজন আর ক্লাস থেকে বাকি 2 জন সিলেক্ট করে কম্পিটিশনের প্রস্তুতি শুরু করে দিলাম। আজ কম্পিটিশনের দিন, যা ভেবেছিলাম সেটাই হলো। নীলিমা আসেনি, সুতরাং এখন আমাকে প্ল্যান বি ব্যবহার করতে হবে। নীলিমা হয়তো ভেবেছিল সে না আসলে আমার হয়তো কম্পিটিশনে যেতেই পারবো না, কিন্তু সে তো আর জানতো না আমি সবসময় 2টো প্ল্যান নিয়ে চলি। ডিবেট কম্পিটিশনে মোটামুটি ভালোই করেছি, যদিও শেষ মুহূর্তে সজীব বিষয়টাকে ভুল না বলতে হলে তাহলে চ্যাম্পিয়ন আমরাই হতাম। একটু বলার জন্য রানার্স আপ হতে হয়েছে। কলেজে এখন মোটামুটি পরিচিত হয়ে গেছি আমি। এদিকে নীলিমা প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি জানি কি করবে সে। একদিন সকাল 9টায় পিয়ন এসে আমাকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠালো। সকাল সকাল ডাকার কারণটা কি হতে পারে? তবে আমি মোটেও জানতাম না যে ওই ডাকাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। অফিস রুমে গিয়ে দেখা মামাও দাঁড়িয়ে আছে, তার মানে নিশ্চয় খারাপ কিছু হয়েছে। আমি বললাম, এ কি মামা, তুমি এখানে? আর আমাকে ডাকার কারণটা কি? স্যার বলল, সি নীরব, তোমাকে আমি ভালো ছেলে ভেবেছিলাম, আর তুমি? কিন্তু স্যার আমি করেছিটা কি? স্যার বলল, কি করছো মানে? রাতে তুমি মহিলা হোস্টেলে গিয়ে ছবি তোলো। আমি আবার কখন ছবি তুললাম আর কখন বা হোস্টেলে গেলাম? স্যার বলল, এক তো অবরোধ করছো, আবার মিথ্যা বলছো। এসব কি তুমি এইসব আমাদের কলেজের গ্রুপে পোস্ট কেন দিয়েছো? লজ্জা করে না তোমার?
তারপর স্যার ছবিগুলো দেখালো। সত্যি তো ছবিগুলো আমার আইডি থেকেই পোস্ট করা হয়েছে, কিন্তু আমি তো পোস্ট করিনি। তাহলে পোস্টটা করলো কে? আমি বললাম, স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিছু জানি না, কোথাও একটা ভুল হচ্ছে। স্যার বলল, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। যদি তুমি সুজিতের ভাগ্নে না হতে তাহলে তোমাকে এতক্ষণ টিসি দিয়ে দিতাম। তোমার মামা আমাদের কলেজের ভালো ছাত্র ছিল, তাই তার কথায় তোমাকে টিসি দিইনি। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে আজ থেকে তুমি আর হোস্টেলে থাকতে পারবে না। কিন্তু স্যার, আমার কথাটা একবার শুনুন। তারপর মামা বলল, স্যার তোর কথা কি শুনবে? তুই এতটা বেয়াদব হয়ে গেছিস সেটা আমি কল্পনাও ভাবতে পারিনি। এখনই চল আমার সাথে, আজ থেকে বাসা থেকে ক্লাস করবি। দোষ না করেও দোষী প্রমাণিত হলাম। সবার কাছে আমি এখন খারাপ, কেউ আমাকে বিশ্বাস করছে না। সবাই ভাবছে যে কাজটা আমি করেছি। কলেজের কেউ আমার সাথে কথা বলে না। যে সজীব আমার ফ্রেন্ড ছিল সে এখন দেখা হলে মুখ ফিরিয়ে নেয়। অপরদিকে হীরা বলল, শুনছিস নীলিমা, নীরবকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। নীলিমা বলল, শুনেছি, খুব বেশি উড়ছিল না, এখন পাখনা ভেঙে মাটিতে পড়ে গেছে। হীরা বলল, একদম, কলেজের কেউ ওর সাথে কথা বলে না। নীলিমা বলল, খেলা তো কেবল শুরু, মানে আর কি করতে চাস? নীলিমা বলল, ও আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও আমাকে জিততে দিবে না। এবার দেখি আমাকে ও কেমন করে হারাতে পারে। হীরা বলল, কি করবি? নীলিমা বলল, এই সেমিস্টারে ওর রেজাল্টই আসতে দিব না, যতই ভালোই পরীক্ষা দিক না কেন, ওর রেজাল্ট আসবে ফেল। হীরা বলল, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? নীলিমা বলল, হলে হবে, ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, এখন দেখি কি করে আমাকে পরীক্ষাতে পাশ করে। প্রতিদিনের মতো আজকেও ক্লাসে গিয়ে শেষ বেঞ্চে বসে পড়লাম। ক্লাসের সবাই এখন এমন একটা ভাব করে যেন আমি একটা এলিয়েন। মনের সুখে হুমায়ুন স্যারের ময়ূরপঙ্খী বই পড়ছিলাম। তখনই নীলিমা আর তার বান্ধবীরা আমার সামনে এসে বসে পড়ল। এরা বলল, এই দুষ্টু ছেলে, ক্লাসরুমে এসে গল্পের বই পড়া হচ্ছে, গল্পের বই রাখো, নীলিমা তোমার সাথে কথা বলবে। আমি বললাম, কি বলতে চান বলুন, আমি তো আর 1 মাইল দূরে না। তারপর নীলিমা বলল, আহারে, কি থেকে কি যে হয়ে গেল, ছেলেটা এখন হার লিডার নেই, কলেজে কেউ তার সাথে এখন আর কথা বলে না। আমি বললাম, আপনি কি এসব বলে আমাকে কষ্ট দিতে এসেছেন? নীলে বলল, না তো, তোমাকে তো আমি এখন কষ্ট দিতে আসিনি, আমি এসেছি তোমাকে এটা মনে করে দিই যে নীলিমার সাথে পাঙ্গা নিলে কি হয়। আমি বললাম, আমি জানি আমাকে হোস্টেল থেকে বের করে দেওয়া আর আজকের এই অবস্থার পেছনে তোমার হাত আছে। নীলিমা বলল, বাহ, তুমি তো দেখছি খুব বুদ্ধিমান, একদম আসল বিষয়টা ধরে ফেলেছ। আমি বললাম, যেটা করেছো ঠিক করনি, কারোর চরিত্রে দাগ লাগানো ঠিক না, বুঝতে পারছো? কলেজের সবার সামনে আমি এখন কি চরিত্রে প্রমাণিত হয়েছে। নীলিমা বলল, উফ, সো স্যাড। শেষ পর্যন্ত দেখলে তো নীলিমার সাথে পাঞ্জা নেওয়ার সাজা কি হতে পারে। আমি বললাম, তোমার এই অহংকারের একদিন শেষ হয়ে যাবে, সেদিন তুমিও পস্তাবে। নীলিমা বলল, নীলিমা কখনো হাঁটতে শেখেনি, আর আমাকেও হারানোর কথা স্বপ্নেও ভেবো না। আমি বললাম, তোমাকে হারানোর কোনো ব্যাপারই না। তারপর নীলিমা বলল, তাহলে একটা গেম খেলা যাক। এই সেমিস্টারে যে ফার্স্ট হবে সেই জিতে যাবে, আর যে হেরে যাবে সে সর্বদাই জয়ের কথা মেনে চলবে। আমি বললাম, ওকে, ডান। নীলিমা বলল, এবারে তোমাকে হারাবো, তারপর মজা দেখাবো কেমন লাগে। আমি বললাম, সেটা তো সময় বলে দিবে, কে হারবে আর কে জিতবে। অতবার নীলিমা ওর ফ্রেন্ডে নিয়ে চলে যায়, আর আমি আবারও ময়ূরপঙ্খী বই পড়তে শুরু করলাম। ইরা বলল, নীলিমা তুই কিন্তু ওর সাথে চ্যালেঞ্জ না নিলেও পারতি। নীলিমা বলল, নীলিমা চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। ইরা বলল, এমনিতে তো তুই ওকে হারিয়ে দিতে পারতি, তাহলে শুধু শুধু এই চ্যালেঞ্জের কি দরকার ছিল। নীলিমা বলল, আরে আমি যদি চুপি চুপি সব কাজ করতাম তাহলে ও ভাবতো আমি ওকে দেখে ভয় পাই, আর ভয় পেয়ে ওকে না জানিয়ে ওর ক্ষতি করেছি। এবার সামনাসামনি চ্যালেঞ্জ হবে, দেখা যাক কে জিতে। ইরা বলল, তাহলে একটা পার্টি হয়ে যাক। নীলিমা বলল, পার্টি তো হবেই, আগে ওকে হারাই, তারপরে না হয় বড় মাপের পার্টি হবে।
এদিকে আমিও কলেজ থেকে বাসায় ফিরে বই নিয়ে পড়ার টেবিলে বসে গেলাম। এই প্রথম নিচ থেকে পড়তে বসলাম। এর আগে মা আমাকে অনেক বকাঝকা করতো পড়ার জন্য। আজকে যেহেতু মামার অফ ডে, সেহেতু মামা বাসে ছিল। আমাকে পড়ার টেবিলে বসে থেকে মামা লাফ দিয়ে বেড ছেড়ে উঠে টেবিলের পাশে এসে দাঁড়ালো। বাবা বলল, আব্বে কি হয়েছে তোর? জ্বরটার আইছে নাকি? আমি বললাম, আমি ঠিক আছি, আমাকে এখন পড়তে দাও। মা বলল, তোরে কি জিন পড়িতে ধরছে নাকি? আমি বললাম, আমার কিছুই হয়নি, সামনে আমার পরীক্ষা, আমাকে পড়তে দাও। মা বলল, কি হয়েছে তোর বলতো? আমি বললাম, কিছুই তো হয়নি। মা বলল, হতে পারে না, কিছু তো একটা হয়েছে। যাকে দড়ি দিয়ে বেঁধেও পড়ানো যায় না, সে নিজ থেকে পড়তে শুরু করেছে। কি হয়েছে আমাকে তো একটু বল। আমি বললাম, এই সেমিস্টারে আমাকে ফার্স্ট হতে হবে, একজনের সাথে চ্যালেঞ্জ নিয়েছি। মাও বলল, পড়াশোনার ব্যাপারে চ্যালেঞ্জ নেওয়া ভালো, মনোযোগ দিয়ে পড়। আচ্ছা মামা, তুমি কি সত্যি বিশ্বাস করেছো যে আমি এই কাজটা করছি? মামা বলল, আমি তোকে ছোটবেলা থেকে চিনি, প্রথমে আমি শুনে বিশ্বাস করছিলাম, কিন্তু স্যার যখন দেখলো তখন বিশ্বাস না করে আর পারলাম না। নিজের চোখকে অবিশ্বাস করি কী ভেবে বল। শেষ পর্যন্ত নিজের মামাকেও আমাকে বিশ্বাস করলো না। এই মুহূর্তে নিজেকে খুব অসহায় লাগছে। নীলিমার উপর খুব রাগ হচ্ছে। আমি চাইলেই আমার এই অপমানের প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি চাই নীলিমা ওর ভুলটা বুঝতে পারুক। নিজের উপর ঘৃণা হচ্ছে। যাকে সকলের সাহায্যের জন্য হ্যাকিং শিখিয়েছিলাম, আর সেই হ্যাকিংয়ের অপব্যবহার করলো, সেটা আবার আমার সাথে। নীলিমা হয়তো জানেই না আমি ব্ল্যাক হ্যাট হ্যাকারের SEO। নিস্তব্ধ নীরব। আমি বললাম, আমার টিমে কি নীলিমা নামে কেউ আছে? ইমন বলল, থাকতে পারে ভাইয়া, তবে শিওর না, ফোনটা একটু হোল্ড করুন, দেখে বলছি। ওকে, দেখে তাড়াতাড়ি আমাকে জানাবে। ইমন বলল, ওকে ভাইয়া। কথা হচ্ছিল ইমনের সাথে। ইমনই আমাদের টিমের হেড। আসলে অনেক আগেই হ্যাকিং ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ ওই মেয়েটার কারণে পূর্ণায় আবারও এই দুনিয়ায় ফিরে আসতে হলো। বলতে বলতেই ইমনের কল ব্যাক। ইমন বলল, জি ভাইয়া, নীলিমা নামে একজন আছে। আমি বললাম, ওকে টিম থেকে বের করো। ইমন বলল, কেন ভাইয়া? আমি বললাম, যেটা বলছি সেটা করো। ইমন বলল, ওকে ভাইয়া। আমি বললাম, আর ওর জিমেইল হ্যাক করে সব তথ্য ডিলিট করে দিবে। তারপর ইমন বলল, ঠিক আছে, কিন্তু ভাইয়া নীলিমাকে আপনি চিনলেন কিভাবে? আপনি তো অনেক আগেই সকল দায়িত্ব আমাকে দিয়ে টিম থেকে বিদায় নিলেন। নীলিমা তো আপনার চলে যাওয়ার পরে ঢুকেছে। আমি বললাম, তোমাকে এত কিছু শুনতে হবে না, যেটা বলছি সেটা করো। ইমন বলল, এখনই ওকে রিমুভ করে দিচ্ছি। আমি বললাম, আর একটা কথা, আমি যে ভিপিএনটা বানিয়ে তোমাদের দিয়েছিলাম, ওই ভিপিএন নেটওয়ার্ক থেকেই নীলিমার জিমেইল ব্লক করে দিবে, যাতে ও কোনোভাবেই ভিপিএন ব্যবহার করতে না পারে। ইমন বলল, ওকে ভাইয়া। আমি বললাম, মনে রাখবেন, আমরা কিন্তু হ্যাকিং করি মানুষের উপকারের জন্য। টিমে যারা খারাপ কাজের জন্য হ্যাকিং করবে, সবাইকে টিম থেকে বের করে দিব। ইমন বলল, জি ভাইয়া, আপনার কথা আমি অবশ্যই রাখবো। অতঃপর ফোনটা কেটে দিলাম। নীলিমা এখন আমাদের সিস্টেম ব্যবহার করে কলেজের সার্ভার হ্যাক করতে পারবে না। এবার যা হবে সবটুকুই হবে মেধার জোরে। দেখি এবার কে জিতে। পরের দিন ক্লাসে গিয়ে পুনরায় ক্লাস শেষ করে বেঞ্চে বসে পড়লাম। যেহেতু কেউ আমার সাথে কথা বলে না, এর জন্য একটা রম্য রচনা পড়তে শুরু করলাম। তখন পাশের বেঞ্চের মেয়েটি আমার বেঞ্চে এসে বলল, ওর নাম নিত্যা। আমি বললাম, কিছু বলবে নিত্যা? নিত্যা বলল, নিত্যা বলল, আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করেছি তুমি ক্লাসে এসে চুপচাপ থাকো, কি হয়েছে তোমার? আমি বললাম, কিছু না। নিত্যা বলল, আমি জানি নীলিমা তোমার আইডি হ্যাক করে ওই ছবিগুলো পোস্ট দিয়েছিল। আমি বললাম, তুমি জানলে কীভাবে? নিত্যা বলল, যে ছবিগুলো পোস্ট দিয়েছিল ওগুলো ওরা আমার রুম থেকে তুলেছিল। তারপর আমি বললাম, তাহলে তুমি প্রিন্সিপালের কাছে সত্যটা কেন জানোনি? নিত্যা বলল, ওরা বলেছিল আমি যদি মুখ খুলি তাহলে আমার রেজাল্ট পাবো না, এজন্য ভয় বলিনি। আমি বললাম, এখন যে আমাকে বললে এখন ভয় হচ্ছে না? নিত্যা বলল, আসলে সত্য কথা আমি না বলে থাকতে পারি না, আর আমি ওদেরকে বলতে শুনেছি ওরা নাকি তোমার রেজাল্টও নাকি চেঞ্জ করে দিবে। আমি বললাম, হা, এতই সোজা? নিত্যা বলল, ওর কাছে সবই সম্ভব, তোমাকে ভালো মানুষ ভেবে বললাম, তুমি কিন্তু ওদেরকে বলে দিও না। আমি বললাম, আমি বলবো না, তবে একটা কাজ করে দিতে হবে।
নিত্যা বলল কি কাজ? আমি বললাম আমাকে স্যারের সব নোটসগুলো দিতে হবে। নিত্যা বলল দিব সব দিব। ক্যান্টিনে গিয়ে কফি খাচ্ছিলাম, তখনই নীলিমা বলল, আরে লজেন্স বালক, আজকে কফি খাচ্ছেন যে? আমি বললাম মানে? মাই বলল, আহারে বেচারাকে খেতে দে, আর কয়দিন বা খেতে পারবে। আমি বললাম মানে? নীলিমা বলল, চ্যালেঞ্জের কথা মনে আছে তো? চ্যালেঞ্জে হারলে আমি যা বলবো সেটাই করতে হবে কিন্তু। আমি বললাম আমি হারবো, তবে তোমাকে জিততে দিব না। মানে? সেটা তো সময় হলে বুঝবে। নীলিমা বলল, হুম, আকাশ কুসুম ভেবে লাভ নেই, আর বাকি 2 মাস, তারপর দেখবে মজা। আজকে একটু ভয় দেখিয়ে চলে গেল। অবশ্য এসব কিছুই নয় আমার জন্য, তার জন্য যে কত বড় ঝড় অপেক্ষা করছে সেটা তার অজানা। রাতে নীলিমা সেদিনের মতো নীরবের আইডি হ্যাক করতে যায়, কিন্তু একই তার ভিপিএন কাজ করছে না। ব্ল্যাক হ্যাটারদের সার্ভারে ঢুকতে পারছে না। তড়িঘড়ি করে ফোন দেয় তাদের হেড অর্থাৎ ইমনের কাছে। ইমন বলল, হ্যালো ভাইয়া, আমি নীলিমা বলছিলাম, বক্স 2 করো। ইমন বলল, জি বলুন। নীলিমা বলল, আমার ভিপিএন কাজ করছে না। ইমন বলল, আপনাকে আমাদের টিম থেকে বের করে দেওয়া হয়েছে। নীলা বলল, কিন্তু কেন? ইমন বলল, সেটা আমি বলতে পারি না, নীরব ভাইয়ের আদেশে আপনাকে বের করে দেওয়া হয়েছে। নীলা বলল, আমাদের টিমের তো আপনি হেড, তাহলে এই নীরবটাকে? ইমন বলল, আমাদের টিমের SEO আপনি, আর আমাদের টিমে ঢুকতে পারবেন না। নীলিমা বলল, কিন্তু ভাইয়া আমার কথাটা তো একবার শুনুন। কথা শেষ হওয়ার আগেই কল কেটে গেল। ওই ভিপিএন ছাড়া নীলিমা কিছুই করতে পারবে না। কিন্তু কে এই নীরব? তার সাথে কিসের এত শত্রুতা আমার, যে আমাকে টিম থেকে বের করে দিল? জানতেই হবে। আচ্ছা, এই নীরব ক্লাসের নীরব এক নয় তো? একবার তো জেনে নেওয়া উচিত। পরের দিন নীলিমা ক্যাম্পাসের সব জায়গা খোঁজে আমাকে, অবশেষে লাইব্রেরিতে আমাকে খুঁজে পায়। নীলা বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? নীলিমা বলল, বাইরে এসে বলছি, আমি পড়ছি, সুতরাং যা বলবে একখানে বলো। নীলিমা বলল, আমি একটা প্রশ্ন করব, তার ঠিকঠাক জবাব দিবে। আমি বললাম, ওকে। নীলিমা বলল, তুমি কি ব্ল্যাক হ্যাট হ্যাকারের টিমের SEO? আমি বললাম, হট, মাথা ঠিক আছে? চ্যালেঞ্জ জেতার জন্য নতুন বাহানা শুরু করেছো? নীলিমা বলল, দেখো, আমি ডিপ্রেশনের মধ্যে আছি, যেটা বলছি তার ঠিকঠাক জবাব দাও, হ্যাঁ অথবা না। তারপর আমি বললাম, হ্যাঁ কিন্তু না। নীলিমা বলল, মানে হচ্ছে আমার একটা ব্ল্যাক হ্যাট আছে সেজন্য হ্যাঁ, আর আমি হ্যাকার নই সেজন্য না। নীলা বলল, উফ, ডিসগাস্টিং। নীলিমা বিরক্ত হয়ে চলে গেল। ডিপ্রেশনের তো কিছুই হয়নি, এই তো কেবল শুরু। নীলা বলল, এ কি তুমি ছাদে কেন? তারপর আমি বললাম, ছাদ কি তোমার একার নাকি? নীলা বলল, না, তবে উকিঝুঁকি দিয়ে মেয়েদের দেখা উচিত না। আমি বললাম, ঠেকা পড়ছে নাকি যে তোমাকে দেখতে হবে? যে পেতনির মতো চেহারা, তার আবার ভাব। ঝগড়া করতে এসেছো? আমি বললাম, না, তোমাকে মনে করিয়ে দিতে এসেছি যে রেজাল্টের আর মাত্র 3 দিন বাকি। তো কি হয়েছে? মনে করিয়ে দিলাম, এই আর কি। ভেবে নাও, তোমার সুখের দিন আর মাত্র 3 দিন বাকি। সেটা তো সময় হলে বোঝা যাবে কার সুখের দিন বাকি। ছুটি কাটিয়ে আজকে আবার চলে এলাম মামার বাসাতে। বলতে গেলে মামার বাসায় আমার হোস্টেল। কালকে রেজাল্ট দিবে, না জানি কে ফার্স্ট হবে আর এই চ্যালেঞ্জের সমাপ্তি করবে। রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে রোল দিয়ে ঢুকতেই চোখটা যেন আটকে গেল। রেজাল্ট দেখে সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। আসলে কি এটা সত্যি নাকি আমার চোখের ভুল? সত্যটা জানতে কলেজে যেতে হবে। কলেজে গেট দিয়ে ঢুকতেই সজীব এসে কংগ্রাচুলেশন দিল। সজীব বলল, কংগ্রাচুলেশন ব্রো। থ্যাংক ইউ ব্রো। তারপর সজীব বলল, ব্রো সত্যি তুমি কোপাইয়া দিছো? তার মানে সত্যি কি আমি ফার্স্ট হয়েছি? সজীব বলল, লিস্টে সবার প্রথমে তোমার নাম। আমি তো ভাবছিলাম
আমার চোখের ভুল। সজীব বলল, কোনো ভুল নেই ব্রো, তাহলে ট্রিট পারছি কবে? আমি বললাম, আজ অথবা কাল অথবা যে কোনো সময়, তবে ট্রিট দেওয়ার আগে আমার ছোট্ট একটু কাজ আছে। ওকে ব্রো। ট্রিটটা কিন্তু পাও না থাকলো। সজীব বলে চলে গেল। কলেজ আমাদের ডিপার্টমেন্টের পাশে একটা বড় বট গাছ আছে। বট গাছের পাশে দাঁড়িয়ে আছে নীলিমা। মনে হচ্ছে খুব দুঃখ পেয়েছে। পাবেই তো, আসলে চ্যালেঞ্জে হেরে গেল তো যা হয় আর কি। আস্তে আস্তে গিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। নীলিমা, কি চাই? আমি বললাম, তোমাকে। তারপর নীলিমা বলল, মানে? আমি বললাম, চ্যালেঞ্জের কথা কি মনে আছে? নীলিমা বলল, হ্যাঁ, চ্যালেঞ্জে তো আমি হেরে গেছি, এখন হয়তো তোমার কথা শুনতে হবে। আমি বললাম, শর্ত অনুযায়ী মনে আছে তো কি করতে হবে? ও বলল, আচ্ছা তুমি কি চাও? আমি বললাম, ভয় করছে। তারপর নীলিমা বলল, ভয় লাগবে কেন? আমি বললাম, এই জন্য যে আমি যদি কিছু উল্টাপাল্টা চেয়ে বসি তাহলে কিন্তু সেটাই দিতে হবে। নীলিমা বলল, চ্যালেঞ্জে যেহেতু আমি হেরে গেছি সেহেতু তোমার কথা আমাকে শুনতেই হবে। আমি বললাম, তাহলে সেই ফেলি। ও অনেকটা ভয়ের দৃষ্টিতে বলল, বলো। আমি বললাম, তুমি দেখছি অনেক ভীতু, যাও, আমি কিছুই চাই না। তারপর নীলিমা মুখে হাসি নিয়ে বলল, সত্যি তুমি কিছু চাও না? আমি বললাম, সত্যি। যাও, তোমাকে চ্যালেঞ্জ থেকে মুক্ত করে দিলাম। অতঃপর চলে এসে সজীবের পাওনা ট্রিটটা দিয়ে দিলাম। নীলিমা ভেবেছিল আমি হয়তো অনেক বড় কিছু চাইব, কিন্তু আমি যে কিছু না চেয়ে চলে আসবো সেটা হয়তো কল্পনাও ভাবতে পারিনি। অপরদিকে নীলিমার বান্ধবী ইরা বলতে লাগলো, কী রে নীলিমা, এত কি ভাবছিস? নীলিমা বলল, ভাবছি না, বোঝার চেষ্টা করছি। ইরা বলল, কি ভাবছিস? নীলিমা বলল, ভাবছি যে নীরব জিতে গিয়েও কেন কিছুই চায়নি। ইরা বলল, সে কি রে, কিছুই চায়নি? ও বলল, না, কিছুই চায়নি। এরা বলল, আজব ব্যাপার তো। নীলিমা বলল, সেজন্যই তো আমার আরও বেশি রাগ হচ্ছে। তাহলে কি আরও বড় কিছু প্ল্যান করছে? নীলিমা বলল, আমারও তো সেটাই মনে হচ্ছে। তুই যেভাবে ওকে হোস্টেলে ছাড়া করছিলি, মনে হয় ও থেকে কলেজ ছাড়া করতে চাইছে। নীলিমা বলল, আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু এভাবে হেরে যাওয়াটা আমি মোটেও মেনে নিতে পারবো না। যে করে হোক ওকে হারাতে হবে। এরা বলল, কিন্তু কিভাবে? এবার ওকে প্রেমের ফাঁদে ফেলবো। ইরা বলল, প্রেমের ফাঁদে মানে? মানে ওর সাথে প্রেম করার অভিনয় করব। তারপর হীরা বলল, রাগের মাথায় আসলে কিছু করাটা ঠিক হবে না, কারো ইমোশন নিয়ে খেলাটা একদম ঠিক হবে না। নীলিমা বলল, তোর নীতিবাক্য তোর কাছে রাখ, তার আগে বল তুই আমাকে হেল্প করতে পারবি কিনা। ইরা বলল, দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড, এজন্য আমি চেষ্টা করব সবসময় তোকে সাহায্য করতে। নীলিমা বলল, ওকে, তাহলে এবার দেখাবো আসল খেলা কাকে বলে। নীলিমা হেরে যাওয়ার পরেও যে এমন একটা বাজে ধরনের প্ল্যান করতে পারে সেটা আমার অজানা ছিল। ক্যাম্পাসের বাঁ দিকটায় মহিলা হোস্টেল, কলেজের দ্বিতীয় গেট একদম গার্লস হোস্টেলের প্রাচীর ঘেঁষে। আর কলেজ থেকে বের হওয়ার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই গেটকে বেছে নেয়, কারণ এটা দিয়ে সরাসরি মেইন সড়কে ওঠা যায়। মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ কেউ একজন আমার নাম ধরে ডাকতে ডাকতে থেমে গেল। আমিও হঠাৎ থেমে গেলাম, পিছনে তাকিয়ে দেখি নিত্যা। তারপর আমি নিত্যাকে বললাম, আরে নিত্যা, তুমি? নিত্যা বলতে লাগলো, সেই ডিপার্টমেন্টের সামনে থেকে তোমার নাম ধরে ডেকেই চলেছি, কিন্তু তুমি তো থামতেই চাচ্ছ না। ও, কিছু বলবে নাকি? তারপর নিত্যা বলল, বলতে তো চাই অনেক কিছু। আমি বললাম, মানে আর কি? কংগ্রাচুলেশন। ও, এটা বলতে ক্যাম্পাস থেকে এখান পর্যন্ত আমাকে ফলো করতে করতে চলে এসেছো? যাই হোক, বাই দ্য ওয়ে, তোমাকে ধন্যবাদ। তারপর নিত্যা বলল, আমার কিন্তু একটা ট্রিট পাওনা হয়ে গেল। আমি বললাম, কিসের ট্রিট? ও বলল, বারে, তোমাকে না আমি সাজেশনগুলো দিয়েছিলাম, আর তুমি বলছো ট্রিট কিসের? আমি বললাম, আচ্ছা দিব, সবাইকে নিয়ে একসাথে ট্রিট দিব।
ও বলল, ওকে, এখন কি বাসায় যাচ্ছ? আমি বললাম, বাসায় যাচ্ছি। ও বলল, ক্লাসে আসবে না? আমি বললাম, না, একবারে কাল থেকে ক্লাসে আসবো। তারপর ও চলে গেল। অতঃপর আমি হেঁটে বাসায় চলে এলাম। যেহেতু বাসার কাছেই কলেজ, সেহেতু বেশিরভাগ সময় হেঁটেই বাসাতে ফিরি। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। অপরদিকে ক্যাম্পাসে যে কি হচ্ছে সেটা একমাত্র ক্যাম্পাসে থাকা ছাত্রছাত্রীরাই জানে। আমি চলে আসার পরেই নিত্যাকে ডেকে নিয়ে যায় ইরা। ইরা বলল, নিত্যা আমার সাথে চল। ও বলল, কেন? তোমার সাথে যাব কেন? নিত্যা বলল, ইরা বলল, তোকে যেতে বলেছি তাই। ও বলল, আমি যাব না। ইরা বলল, বাহ, তোর সাহস দেখছি খুব বেড়ে গেছে। নীলিমা তোকে ডেকেছে, যাবি কিনা বল। তারপর নিত্যা বলল, ঠিক আছে, যাব। অতবার ইরা নিত্যাকে ডেকে নিয়ে নীলিমার কাছে যায়। এই দেখ, নিত্যাকে ধরে এনেছি। তারপর নীলা বলল, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। অতপর ইরা চলে গেল। তারপর নীলা বলতে লাগলো, কি রে নিত্যা, আজকাল দেখছি তুই ভালোই উঠছিস। মানে? আমি আবার কি করলাম? নীলিমা বলল, নীরবের সাথে তোর এত ঢলাঢলি কেন? নীরব আমার ফ্রেন্ড, তাই ওর সাথে কথা বলে, এর থেকে বেশি কিছু নাই। নীলা বলল, বাহ, তোর মুখে দেখছি বেশ বুলি ফুটেছে। যা বলবে তাড়াতাড়ি বলল, আমার আরও কাজ আছে। নীলা বলল, আজ থেকে যেন নীরবের আশেপাশে তোকে না দেখি। তারপর নিত্যা বলল, নীরবকে আমি পছন্দ করি, এজন্য ওর সাথে থাকি। এতে তোমার সমস্যা কোথায়? নীলা বলল, তুই জানিস না ওর সাথে আমার রিলেশন আছে? নিত্যা বলল, কিন্তু তোমার সাথে ওর এত শত্রুতা কেন? নীলিমা বলল, শত্রুতা ছিল, এখন নেই। শত্রুতা ভালোবাসা হয়ে গেছে। এরপরও যদি ওর সাথে তোকে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে। ও বলল, আচ্ছা, আমি আর ওর সাথে মিশবো না। তোমরা আমার প্লিজ কোনো ক্ষতি করো না। নীলিমা হেরে যাওয়া সত্ত্বেও হারতে রাজি না। সে নীরবকে হারাবে, কিন্তু নীরব যে ডাবল গেম খেলছে সেটা তো আর নীলিমা জানে না। আজকে আবারও ফেসবুকে ঢুকে নীলিমাকে ছোট্ট একটা মেসেজ দিলাম। নতুন আইডিতে আমাকে একদমই চিনতে পারছে না নীলিমা। আমি বললাম, এক্সকিউজ মি, আরে আপনি? নীলিমা সাথে সাথে রিপ্লাই দিল। আমি বললাম, অবাক হলেন? ও বলল, না, অবাক হওয়ার মতো কি আছে? আমার মনে হয় আপনি একটু আপসেট। ও বলল, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি বললাম, আমি সব জানি। এটাও জানি আপনি এখন নিশ্চয় মনে মনে আমার নাম নিচ্ছেন। তারপর নীলিমা বলল, আপনি কি কোনো সুপারস্টার নাকি যে আপনার নাম জপ করব? আমি বললাম, সুপারস্টার না, তবে আপনার আপসেটের কারণটা কিন্তু আমি। ও বলল, আপনি কিভাবে আমার আপসেটের কারণ হবেন? আমার আপসেটের কারণ তো ওই হারামজাদের নীরব। আমি বললাম, নীরবটা কে? আমি নাকি আপনার বয়ফ্রেন্ড? ও বলল, আজব তো, আপনি কি? আপনাকে কেন আমি আমার দুঃখের কথা বলতে যাব? তারপর আমি বললাম, বলেই দেখুন না, আপনার আপসেটের কারণ হয়তো চলেও যেতে পারে। ও বলল, যাবে না। আমি বললাম, নিস্তব্ধ নীরবের কাছে সব কিছুর সমাধান আছে। ও বলল, আপনার এই নামটা শোনা শোনা লাগছে, কোথায় যেন শুনেছি মনে হয়। তারপর আমি বললাম, ইমনের থেকে শুনতে পারেন। ও বলল, ইমন ভাইয়ের থেকে শুনেছি। আপনি তো সেই নীরব, তাই না? তারপর আমি বললাম, তো এবার বুঝলেন তো আমি সুপারস্টার নাকি অন্য কিছু? তারপর নীলা বলল, আপনি নাম্বার ওয়ান ভিলেন। আপনি যদি আমাকে রিমুভ না করতেন তাহলে এই নীরবের বাচ্চাকে আজ আমি মজা দেখিয়ে ছাড়তাম। তারপর আমি বললাম, আমাকে মজা দেখাবেন? ও বলল, আরে আপনাকে না, আমাদের ক্লাসে একটা ছেলে আছে, ওর নামও নীরব, ওকেই মজা দেখাবো। আমি বললাম, ও আচ্ছা, তাহলে আপনি মজা দেখান, আমি আসি। ও বলল, প্লিজ একটু থাকুন না, আপনার সাথে অনেক কথা আছে। আমি মেসেজটা সিন করে কোনো রিপ্লাই না দিয়ে আবারও ব্লগ দিয়ে বেরিয়ে আসলাম। সত্যি মেয়েদের ব্লগ দেওয়ার মাঝে অসাধারণ এক ভালো লাগা কাজ করে। বিশ্বাস না হয় একবার ব্লগ দিয়ে দেখুন না। পরের দিন কলেজে গিয়ে দেখি গেটের পাশে নিত্যা দাঁড়িয়ে আছে। ওকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম আর বলতে লাগলাম, আরে নিত্যা, তুমি এখানে ক্লাসে যাবে না? নিত্যা কিছু না বলেই চলে যেতে থাকে। আমি দৌড়ে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। তারপর বলতে লাগলাম, কি হলো, কিছু না বলেই চলে যাচ্ছ যে? নিত্যা বলল,
দেখো নীরব, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আমি বললাম, কেন, আমি কি করেছি? ও বলল, তোমার সাথে নীলিমার রিলেশন আছে, সেটা তুমি আমাকে আগে জানাওনি কেন? তোমাকে আমি ভালো ছেলে জানতাম, আর তুমি তুমি কি না শেষ পর্যন্ত ছি। আমি বললাম, কার সাথে বললে? ও বলল, নীলিমা। আমি বললাম, পাগল হয়েছে নাকি? কোন দুঃখে ওর সাথে রিলেশন করতে যাব? তারপর নিত্যা বলল, সেটা তো তুমিই ভালো জানো। নীলিমা তোমার সাথে আমাকে মিশতে নিষেধ করছে। তুমি আমাকে আর ডেকো না। অতবার নিত্যা চলে গেল। নীলিমা মনে হয় আবার উল্টাপাল্টা শুরু করেছে, জেতার জন্য আর কি কি করবে মেয়েটা। ওই তো ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে, আজ তো আর একটা ভিত করতে হবে। অতবার নীলিমার কাছে গিয়ে আমি বলতে লাগলাম, নীলিমা একটু এদিকে আসবে? তারপর ইরা বলল, নীলিমা যা, দুলয় তোকে ডাকছে। তারপর আমি বললাম, ইরা এটা কি বলল? নীলিমা বলল, শুনতে পাওনি কি বলল? আমি বললাম, কিন্তু ও আমাকে দুলাভাই কেন বলল? ও বলল, সেটা না হয় ওকে গিয়ে জিজ্ঞাসা করো। সেটা তো করবই, কিন্তু তার আগে বলো তুমি নিত্যাকে কি বলেছো? ও বলল, কি বলছি? আমি বললাম, তুমি ওকে বলেছো তোমার সাথে নাকি আমার রিলেশন আছে। ও বলল, তোবা তোবা, কি বলো এসব? তবে তুমি যদি চাও তবে এটা সত্যি হতে পারে। আমি বললাম, মানে? ও বলল, কচি খোকা নাকি, ফিডার খাও যে বোঝো না। আমি বললাম, মানে কি? আমি তো তোমার শত্রু ছিলাম, তাহলে হঠাৎ আমার প্রতি তোমার এত ভালোবাসা বেড়ে গেল কেন? নীলিমা বলল, শত্রুতা ছিল, কিন্তু শত্রুতা ভালোবাসায় বদলে গেছে। তারপর আমি বললাম, এটাও তোমার কোনো চাল, ঠিক না? ও বলল, ভালোবাসার কোনো চাল থাকে না। আমার মধ্যে কি এমন আছে যে তুমি আমার ভালোবাসতে চাও? ও বলল, এই পৃথিবীতে তোমার কাছে আমি একমাত্র হেরেছি, এজন্য তোমার প্রতি আমার একটা ফিলিংস হয়েছে, যেটা সবার থেকে আলাদা। তারপর আমি বললাম, দেখো এসব চালবাজি আমার সাথে চলবে না, তোমাকে আমি ভালোবাসি না। তারপর নীলা আমাকে একটা ফুল দিল আর বলল, যদি আমায় ভালোবাসো তাহলে কালকে আমাকে 2টা ফুল এনে দিবে। আমি জানি তুমি ঠিক ডিসিশন নিয়ে নিবে। হাতে একটা ফুল ধরিয়ে দিয়ে নীলিমা চলে গেল। আচ্ছা, ও কি সত্যি আমাকে ভালোবাসে নাকি এটা ওর ছলনা? বালিকা এখন দেখি না চাইতেও কাছে আসতে চাচ্ছে, ছলনা হলেও সুবিধা পেতে চাই। ভালোবাসা তো পরে বিবেচনা করে দেখা যাবে। অপরদিকে নীলিমা ইরাকে বলতে লাগলো, দোস্ত, ওকে আমি ইমোশনালভাবে দুর্বল করে দিয়েছি। বলিস কি, ও তোর প্রস্তাবে রাজি হয়েছে? নীলা বলল, হয়নি, তবে বলেছি যদি ভালোবাসে তাহলে কালকে 2টা গোলাপ এনে আমাকে দিতে। এরা বলল, তুই কি শিওর যে তোকে ও কালকে গোলাপ দিবে? নীলিমা বলল, আরে আমাদের ক্লাসে সজীব আছে না, ওর থেকে শুনেছি ও নাকি ক্লাসের প্রথম দিন থেকে আমাকে পছন্দ করে। হীরা বলল, তাহলে তো দেখছি রাজি না হয়ে যেতেই পারবে না। নীলিমা বলল, খেলা এবার জমবে, এবার ওর ইমোশন নিয়ে খেলবো আমি, দেখি কিভাবে ও এবার জিতে। নীলিমা যে প্রতিশোধ নেওয়ার জন্য এতটা নিচে নামতে পারে সেটা তো নীরবে জানাই ছিল না, হয়তো কখনো জানতো না যদি এই ফেক আইডিটা না করতো। সন্ধ্যার পরে নতুন আইডি থেকে নীলিমাকে একটা মেসেজ দিলাম। নীলিমা বলল, হাই, কেমন আছো? আমি বললাম, ভালো আছি, আপনি? ও বলল, ও সরি, আপনাকে তুমি করে বলে ফেলেছি। আমি বললাম, সমস্যা নেই, বলতে পারেন। ও বলল, তাহলে তোমাকেও তুমি করে বলতে হবে। আমি বললাম, আচ্ছা বলবো, কিন্তু আমরা তো এখনো পর্যন্ত পরিচিত হতেই পারলাম না। নীলিমা বলল, আমি নীলিমা রায়, ডিপ্লোমা 6ষ্ঠ সেমিস্টার। তুমি? আমি বললাম, আমি নীরব অধিকারী, আমিও 6ষ্ঠ সেমিস্টারে পড়ি। বাহ, ভালো তো, আমরা একসাথেই পড়ি। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিবে? আমি বললাম, বলো। ও বলল, সেদিন তুমি আমায় রিমুভ করতে বলেছিলে কেন? আমি বললাম, আরে সেদিন একটা ইমেল এসেছিল যেখানে লেখা ছিল তুমি নাকি হ্যাকিংয়ের অপব্যবহার করছো, তাই তোমাকে রিমুভ করেছিলাম। নীলিমা বলল, আমাকে আবার অ্যাড করবে প্লিজ? আমি বললাম, আমরা তো এখন ফ্রেন্ড, সো তোমাকে এখন অ্যাড দিতে পারি।
ক্লাসে ঢুকতেছিলাম, ঠিক তখনই পাশ থেকে নীলিমার কথাটি বলল। ক্লাসে ঢুকতেছিলাম ঠিক তখনই পাশ থেকে নীলিমা বলল, কী সিদ্ধান্ত নিলে? আমি বললাম, কিসের সিদ্ধান্ত? ও বলল, কালকের কথা ভুলে গেছে নাকি? আমি বললাম, না। ও বলল, তাহলে আমার গোলাপ কই? আমি বললাম, তোমার গোলাপ পাওয়ার জন্য কিছু শর্ত আছে। ও বলল, কি শর্ত? আমি বললাম, প্রথমে তোমাকে এই গণ্ডি ভাব ছেড়ে দিতে হবে। ও বলল, আর কি? তারপর সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কাউকে ভয় দেখানো যাবে না। তারপর ও বলল, আর? আমি বললাম, তোমার সাথে যদি আমি রিলেশনে যাই তবে সকল খরচ কিন্তু তোমার। তারপর ও বলল, সব খরচ তো বয়ফ্রেন্ড বহন করে, তাহলে আমার বেলায় উল্টো কেন? আমি বললাম, কারণ সবার থেকে তুমি আলাদা। যদি তুমি আমার সত্যগুলো মানতে পারো তবে আমি তোমার সাথে রিলেশনে যেতে পারি, না হলে না। ও বলল, আমি তোমার সব সত্যে রাজি, এবার আমার গোলাপ দাও। অতপর ব্যাগ থেকে একগুচ্ছ গোলাপ বের করে নীলিমাকে দিলাম। শুরু হলো নতুন এক রিলেশনশিপ, যেটা আমার কাছে সিরিয়াস হলেও নীলিমার কাছে ছিল পুরোটাই সাজানো। তারপর নীলিমা ইরাকে যে বলতে লাগলো, ইয়েস দোস্ত, আমি পেরেছি, নীরবকে আমি প্রেমের পাদে ফেলতে পেরেছি। এরা বলল, এত সহজে নীরব রাজি হয়ে গেল? আমার তো বিষয়টা ঘোলা লাগছে। নীলিমা বলল, তুই রাখবি তোর গোয়েন্দাগিরি, ও খুব সহজ সরল একটা ছেলে। এরা বলল, তো এখন কি করবি? ও বলল, ওকে উড়াবো। এরা বলল, উড়াবি মানে? নীলিমা বলল, যত বেশি উড়াবো তত বেশি জোরে ফেলাবো। এরা বলল, সত্যি দোস্ত, তুই পারিস বটে। নীলিমা বলল, নীলিমা কখনো চ্যালেঞ্জে হার মানে না, জেতার জন্য নীলিমা যা ইচ্ছা তাই করতে পারে। রিলেশনে প্রায় 1 মাস পেরিয়ে গেছে, আমি এখনও জানি না যে নীলিমা আমার ইমোশন নিয়ে খেলছে। যদি না নতুন আইডি দিয়ে আবার নীলিমার সাথে চ্যাট না করতাম তবে বিষয়টা আমার কাছে ধোঁয়াশা থেকেই যেত। তাই তো ছোট একটা মেসেজ দিলাম, কেমন আছো? নীলিমা বলল, ভালো, তুমি? আমি বললাম, তুমি কি আর ভালো থাকতে দিয়েছো? ও বলল, মানে? আমার হৃদয় ভেঙে দিয়েছো। ও বলল, এমন কি করলাম যে তোমার হৃদয় ভেঙে গেল? আমি বললাম, আমার কত ইচ্ছা ছিল তোমার সাথে রিলেশন করার, আর তুমি এটা কি করলে? ও বলল, তুমি আমার সাথে রিলেশনে যেতে চাও, সেটা আগে কেন বলনি? আমি বললাম, বলার সুযোগই তো দিলা না। ও বলল, তুমি কি সিরিয়াস? আমি বললাম, সিরিয়াস হয়ে কি, তোমার তো বপ আছে। ও বলল, আরে বাদ দাও তো, আমি তো ওর সাথে অভিনয় করছি। আমি বললাম, মানে? ও বলল, ওকে হারানোর জন্য ওর সাথে রিলেশন করছি, যাতে এবার ওকে ঠিক হারাতে পারি। আমি বললাম, তাহলে কি আমি সিটে জায়গা পাবো? ও বলল, দেখা যাক, পেলেও পেতে পারো। যেটা ভেবেছিলাম সেটাই হলো। তার মানে নীলিমা আমাকে হারানোর জন্য আমার সাথে প্রেমের অভিনয় করছে। এবার জমবে নতুন খেলা, ওর প্ল্যানে ওকেই মারবো, দেখি কে জিতে। পরের দিন কলেজে গিয়ে আমি নীলিমাকে বললাম, তোমার রক্তের গ্রুপ এ নেগেটিভ না? নীলিমা বলল, কিন্তু কেন? আমি বললাম, আমার সাথে চলো। ও বলল, কোথায়? একজন সিজারের রোগীকে রক্ত দিতে হবে। ও বলল, পারবো না, তাছাড়া আমি কখনোই রক্ত দিইনি। আমি বললাম, দাওনি তো কি হয়েছে, এবার দিবে। ও বলল, এটা কিন্তু সত্যি ছিল না। আমি বললাম, ছিল না? আমি বললাম, ছিল না তো কি হয়েছে, তুমি কি যাবে নাকি সেটা বলো। তারপর নীলিমা বলল, তোমার মতো বপ থাকলে না গিয়ে কি কোনো উপায় আছে? তারপর অন্য আরেকদিন, নীলিমা, কালকে সকালে কিন্তু রেডি থেকো, আমাদের সাথে এক জায়গাতে যেতে হবে। ও বলল, পারবো না, কালকে আমার ডান্স ক্লাস আছে, ক্লাস বাদ দিয়ে আমি ঘুরতে যেতে পারবো না। আমি বললাম, আসলে তুমি আমায় ভালোবাসো না, যদি ভালোবাসতে তবে না বলতে পারতে না। ও বলল, আমার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ তুলবে না কিন্তু। আমি বললাম, তাহলে কিন্তু তুমি কালকে আমাদের সাথে যাচ্ছে ঠিকই। নীলিমা বলল, আরে আমার কথা তো শুনো। আমি বললাম, কোনো কথাই নাই, তোমাকে যেতেই হবে। কথাটি বলেই চলে এলাম। এটা তো ছিল বাস্তব জীবনের অভিনয়,
আমার ভার্চুয়াল জগতে এসেও অভিনয় করাটা ভালোই শিখে গেছি। প্রতিদিনই ফেক আইডি দিয়ে চ্যাট করি আর একটু একটু করে ওর মনে জায়গা দখল করে নিচ্ছি। আমি বললাম, নীলিমা তুমি কিন্তু আমার সাথে চিটারি করছো। নীলিমা বলল, আমি আবার কি করলাম? আমি বললাম, তুমি কিন্তু আমাকে আমার উত্তরটা দাওনি। ও বলল, আরে দাঁড়াও, আগে এই স্যাঁচড়াটাকে ঘাত থেকে বিদায় করি, তারপর দেখা যাবে। তার মানে তুমি এখনো ওই ছেলেটার সাথে রিলেশনে আছো? নীলিমা বলল, হুম। আমি বললাম, কি ওই ছেলের এত বড় সাহস এখনো তোমার সাথে ঘোরাফেরা করে? আজকে তো আমি ওর আইডি চাঁদে পাঠিয়ে দিব। ও বলল, আরে এত উত্তেজিত হচ্ছ কেন? ওকে যতটা উড়াবো ততটা বেগেই মাটিতে ফেলবো। আমি বললাম, তাড়াতাড়ি করো, ফেলবে করে তো লাস্ট সেমিস্টারে উঠে এসেছো। ও বলল, আর কিছুদিন অপেক্ষা করো, লাস্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষার আগেই ওকে ওর উচিত শিক্ষা দিব। আমি বললাম, বাহ, তাহলে তো খুব ভালোই হয়। ও বলল, আচ্ছা তুমি তোমার ছবি কেন দাও না? আমি বললাম, আরে হ্যাকারদের কোনো ছবি দিতে হয় না, তুমি জানো না? ও বলল, কেন, ছবি দিলে কি হয়? আমি বললাম, আমি তো সেলিব্রিটির লোক, তাই সবাই আমাকে চিনি ফেলবে। ও বলল, ও আচ্ছা, তাহলে আমাকে একটা দাও। আমি বললাম, দিব, কিন্তু এখন না। ও বলল, তাহলে কবে? আমি বললাম, যেদিন তুমি নীরবকে স্যাকা দিয়ে আমার সাথে রিলেশন করবে সেদিন। ও বলল, উফ, এতদিন তোমাকে দেখার যে আর তর্স হয়েছে না? আমি বললাম, আরে সবুর করো, সবুরে ম্যাও ফলে। নীলিমার সাথে সমপরিমাণ অভিনয় করতে করতে একেবারে রোবট হয়ে গেছি। একটা মানুষ জেতার জন্য যে আর কি করতে পারে, রিলেশনের পর থেকে এমন একটা ভাব করেছি যে নীলিমা ভেবেছে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও তো আর আমাকে ভালোবাসে না। ও ভালোবাসে আমার ওই সত্তাকে, যেখানে ওই নীরবের জন্য রয়েছে শুধুই প্রতিশোধ। এরা বলতে লাগলো, নীলিমা তুই কিন্তু বদলে যাচ্ছিস। নীলিমা বলল, কেন, মোটা হয়ে গেছি নাকি? ও বলল, তুই ইদানিং আমার মেসেজের রিপ্লাই দিস না, ব্যাপার কি? নীলিমা বলল, আসলে একজন হ্যাকারের প্রেমে পড়ে গেছি রে। হীরা বলল, মানে কি? তাহলে নীরবকে নিয়ে এত মাতামাতি কেন? নীলিমা বলল, আরে ওকে তো উড়াবো, ওকে যত বেশি উড়াবো তত বেশি কষ্ট দিতে পারবো। তারপর ইরা বলল, তা হ্যাকার ছেলেটাকে, ওর সাথেও কি টাইম পাস? নীলিমা বলল, আরে না, ওর সাথে হবে রিলেশন, তবে সিরিয়াস রিলেশন। নীলিমা এই দিনের আলাপেই আমার ওই সত্তাকে ভালোবেসে ফেলেছে। ও হয়তো ভেবেছে যে ও শুধু একাই গেম খেলতে জানে, আর কেউ জানে না। আমি তো নতুন আইডি খুলেছিলাম আমার বিষয় জানাতে, কিন্তু ও যে এত বড় একটা প্ল্যান করেছে সেটা এই আইডিয়াটা না থাকলে জানতেই পারতাম না। এই দেখুন না, বলতে না বলতে নীলিমার মেসেজ এলো। নীলিমা লিখেছে, হাই, কেমন আছো? আমি বললাম, আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে কি করে ভালো থাকি বলো? ও বলল, আর একটা দিন সময় দিন, একটু সবুর করেন। আমি বললাম, কেন, একদিন পরে কি তুমি ওর সাথে ব্রেকআপ করবে? ও বলল, ব্রেকআপ করবো কেন, ওকে তো আমি স্যাকা দিব। আমি বললাম, ও আচ্ছা, ওই ছেলে কি তোমাকে ভালোবেসেছে? ও বলল, অবশ্যই, আর এখন ওকে স্যাকা দিলে যে কতটা মজা হবে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বললাম, ধরো তুমি যাকে পছন্দ করো সেও যদি তোমাকে এভাবে স্যাকা দেয় তাহলে কি হবে তোমার? ও বলল, আমার পছন্দ তো তুমিও কি আমার সাথে এমন করবে? আমি বললাম, আরে না, তুমি করবে না তো? ও বলল, দেখো নীরব, আমি কিন্তু সিরিয়াস। আমি বললাম, আরে আমি তো মজা করলাম, তুমি কিছু মনে করনি তো? নীলিমা বলল, তাই না, আগে তোমাকে সামনে পাই, তারপর মজা দেখাবো। এভাবে চলতে থাকে নীলিমার সাথে আমার কথাবার্তা। নীলিমা হয়তো সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। কালকে যখন ও জানতে পারবে যে ওর খেলাতেই ওকে হারিয়ে দিয়েছি, তখন যে কি মজাটাই হবে। আজ একটা বিশ্বাস পরিষ্কার হয়ে গেল, সুন্দর একটা চেহারা থাকলেই সবার কাছে সুন্দর একটা মন থাকে না। আজকে কলেজের লাস্ট ক্লাস, আর আমাকে হারানোর জন্য নীলিমা আজকের দিনটাই বেছে নিয়েছে।
আমি প্রস্তুত নীলিমার প্রাণটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়ার জন্য। ডিপার্টমেন্টের পাশের বটগাছটার পাশে বসেছিলাম। ঠিক তখনই নীলিমা এলো। নীলিমা বলল, তুমি এখানে? আমি সারা ক্যাম্পাসে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি বললাম, কেন, কিছু বলবে? ও বলল, বলতে তো হবে, এই গেমসের লাস্ট এন্ডিং দিতে হবে না। আমি বললাম, মানে কি বলছো সব? ও বলল, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি বললাম, অনেকটা, যা বলে তোমাকে বোঝানো যাবে না। ও বলল, এই তো, আমি তো এটাই চেয়েছিলাম, যাতে তুমি আমায় খুব ভালোবেসে ফেলো, যাতে এবার তোমাকে আমি হারাতে পারি। আমি বললাম, কি বলছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বলল, অবস্থা তুমি নাও, তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবেসেছি? আমি বললাম, তারপরও হাসলো আর জবাব দিল, ইটস শিওর ড্রিম। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, শুধুমাত্র তোমাকে হারানোর জন্য তোমার সাথে অভিনয় করেছি। আমি বললাম, প্লিজ মজা করো না। ও বলল, এটা মজা নয়, এটা আমার প্রতিশোধ। তোমাকে হারানোর জন্যই আমি এই নাটকটা করেছিলাম, আর আজকে তোমাকে হারিয়েও দিয়েছি। তারপর আমি বললাম, প্লিজ আমার সাথে এমনটা করো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসেছি, আমাকে প্লিজ ধোকা দিও না। ও বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? আমিও এটাই দেখতে চেয়েছিলাম, আজ তুমি হেরে গেছো। তারপর আমি বললাম, হার জিত আমি বুঝি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও বলল, তোমার মতো সস্তা ছেলের সাথে নীলিমা কখনোই থাকতে পারবে না, তাছাড়া আমার একটা রিলেশন আছে, ও তোমার মতো সাধারণ ছেলে না। তারপর আমি বললাম, তার মানে তুমি আরেকটা ছেলের সাথে রিলেশন করে আমাকে শুধুমাত্র ধোকা দিয়েছো? ও বলল, আমি বললাম, আমার প্রতি কি তোমার কোনো ফিলিংস নেই? ও বলল, না নেই, আই হেট ইউ। আমি বললাম, তারপর ও বলল, এ কি, তুমি কান্না করার বদলে হাসছো যে? অবশ্য ছ্যাঁকা খাওয়ার পরে মানুষের অনেক কিছু হয়। আমি বললাম, তুমি তো শুধু এই খেলাটাই শুরু করেছিলে, কিন্তু আমি শেষটা করব। ও বলল, মানে? আমি বললাম, তোমার কি মনে হয় শুধু তুমি একাই গেম খেলতে জানো, আর কেউ জানে না? নীলিমা বলল, অবশ্যই না। আমি বললাম, যার সাথে তোমার রিলেশন তার আইডিটা দেখাও তো। অতবার নীলিমা ফোন বের করে আইডি সার্চ দিয়েও খুঁজে পেল না। তারপর নীলিমা বলল, কি হলো, আইডিটার হারিয়ে গেছে তাই না? ওর আইডি আর সার্চ দিলেও আসছে না তাই না? আর আসবেও না, ও তোমাকে ব্লক দিয়েছে। নীলিমা বলল, কি আবল তাবল বলছো? ও আমাকে ব্লক কেন দিবে? ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। আমি বললাম, আর কখনো খুঁজে পাবে না, এবার দ্বিতীয় চমক দেখতে তোমাদের চ্যাটে যাও, দেখো ওর ছবিও পাঠিয়েছে। অথবা নীলিমা দেখে সত্যি একটা মেসেজে ছবি দিয়ে ওকে ব্লক দিয়েছে। ছবির দিকে তাকাতেই, আরে এ তো নীরব, যে এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে আছে। নীলিমার চোখ যেন দাঁড়িয়ে গেছে ছবিটার উপর। আমি বললাম, কি হলো, চোখ সরছাই না যে? ও বলল, নীরব তুমি? আমি বললাম, কি অবাক হলে? তুমি যাকে ভালোবেসেছো সেটা আমার দ্বৈত সত্তা নিস্তব্ধ নীরব। তারপর নীলিমা বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বললাম, সাফকে বিশ্বাস করা যায়, কিন্তু তোমাকে নয়। আমি তো আইডিটা খুলেছিলাম তোমাকে জানার জন্য, কিন্তু তুমি যখন বললে তুমি আমার সাথে অভিনয় করছো, তখন আমি ওই আইডি দিয়ে তোমার সাথে প্রেম করা শুরু করলাম। তুমি আমাকে হ্যাকার মনে করেই ভালোবেসেছো। নীলিমা বলতে লাগলো, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে কতটা ভালোবেসেছি সেটা তুমি জানো না। আমি বললাম, তুমি ভালোবেসেছো এই নীরবকে নয়, ভালোবেসেছো আমার ওই নিস্তব্ধ নীরব সত্তাকে। নীলিমা বলল, আমি কিছু শুনতে চাই না, তুমি শুধু আমার। আমি হাসতে লাগলাম আর বলতে লাগলাম, তুমি আবারও আমার কাছে হেরে গেলে। নীলিমা বলল, আমি তোমার কাছে একবার নয় সারা জীবন হাঁটতে রাজি, তবুও তুমি আমায় ছেড়ে যাও না। আমি বললাম, দুঃখিত, তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়, ভালো থেকো। ও বলল, তুমি যা বলবে তাই করব, আমি তবু আমাকে আর একটা সুযোগ দাও। আমি বললাম, ওই যে আগেই বললাম, তুমি আমার ওই সত্য থেকে ভালোবেসেছো।
আমার এই সত্তাকে ভালোবাসেনি। আর একটা কথা, হ্যাকিং করে কারোর ক্ষতি করার একদমই ঠিক না। নীলিমা বলল, তুমি যদি চাও আমি সবার সামনে আমার সকল কাজের কথা স্বীকার করব। আমি বললাম, সেটার আর দরকার নেই, ভালো থেকো। তারপর নীলা বলল, যাচ্ছে যা, তবে তুই শুধু আমার। নীরব চলে যাচ্ছে। নীলিমার এখন খুব কান্না পাচ্ছে। চ্যালেঞ্জে হারতে গিয়ে আর সে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে। তবে নীলিমাও যদি যে কোনো মূল্যেই নীরবকে তার চাই, সেটা কোনো ছলনা করে নাই, তার ভালোবাসা দ্বারা। নীরব এবার যাবি কই? নীলিমা পেয়ে গেছে ছেলে পটানোর বই। কিছুদিন পরেই আমার পরীক্ষা শুরু হয়ে যায়। নীলিমা পরীক্ষার পরে প্রতিদিনই আমার জন্য দাঁড়িয়ে থাকতো, কিন্তু আমি ওকে ইগনোর করে চলে আসতাম। শেষ পরীক্ষার দিন, পরীক্ষা শেষে ক্লাসের সব ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। এই আজকের দিনটার পরে হয়তো আর কাউকে খুঁজে পাওয়াই যাবে না। যে যার মতো কর্মব্যস্ত বা ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়বে। কিন্তু সেদিনের কথা বলছিলাম না একমাত্র নীলিমার সাথে? পরীক্ষা শেষে চুপচাপ বেরিয়ে আসছিলাম, ঠিক তখনই একটা কালো রঙের গাড়ি থেকে 4-5 জন নেমে আমাকে তুলে নিয়ে যায়। চোখ বাঁধা থাকায় কিছুই দেখতে পাইনি। যখন চোখের বাঁধন খুলে দিল, তখন নিজেকে একটা অন্ধকার ঘরে আবিষ্কার করলাম। একটা চেয়ারের সাথে বেঁধে আমাকে রাখা হয়েছে। সামনে বসে আছে নীলিমা। আমি নীলিমাকে বললাম, এ কি তুমি এখানে? আমাকে এভাবে কিডন্যাপ করে আনছো কিসের জন্য? কারণটা কি? ও বলল, কারণটা খুব সিম্পল, আমার প্রস্তাবে রাজি হয়নি বলেই তোমাকে তুলে এনেছি। আমি বললাম, দেখো, তুমি এসব করে কখনোই আমার ভালোবাসা পাবে না। নীলিমা বলল, ভালোবাসা আমার লাগবে না, আমি শুধু তোমাকে চাই। আমি বললাম, আমার এখান থেকে যেতে দাও, আমার প্রস্তাবে রাজি হলেই তোমাকে যেতে দিব। উত্তরে নীলা বলল, আমি বললাম, তোমার প্রস্তাবে আমি কখনোই রাজি হব না, তুমি শুধু ছলনা করতে জানো, ভালোবাসতে না। নীলিমা বলল, তুমি শুধু নীলিমার ছলনাটাই দেখেছো, ভালোবাসা দেখোনি। আমি বললাম, তোমার এসব অভিনয় আমার জানা আছে, ভালোভাবে বলছি, আমাকে যেতে দাও। ও বলল, যাবি তো যা, তোকে ধরে রাখছে কে? আর শোন, তুই যতক্ষণ না পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবি, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে ছাড়বো না তোকে। আমি বললাম, সারা জীবন বেঁধে রাখলেও আমি তোমার প্রস্তাবে রাজি হব না। ও বলল, দেখি তুই কতক্ষণ জেদ করে থাকিস, আমিও দেখবো তোর জেদ বড় নাকি আমার ভালোবাসা। কথাটি বলেই নীলিমা চলে যায়। হাতির মতো 4টা ছেলে আমাকে পাড়া দিতে থাকে। পালানোর মতো কোনো জায়গায় নেই। রাতে আমাকে খাবার দেয়, কিন্তু আমি রাগে সেটা না খেয়ে ফেলে দিই। ক্ষুধায় পেটে ইঁদুর লাফাছে। সকালে আবার নীলিমা আসে। নীলিমা বলল, কি ব্যাপার, তুমি নাকি রাতের খাবার খাওনি? আমি বললাম, আমি তোমার খাবার খাইনি আর খাবো না। ও বলল, আমি তোমাকে খাইয়ে দিই। আমি বললাম, আমি তোমার হাতের খাবার কখনো খাবো না। ও বলল, দেখো, এভাবে না খেয়ে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি বললাম, পড়লে পড়বো, তাতে তোমার কি? আমার কিছুই না। নীলিমা বলল, তাহলে থাক তুই না খেয়ে, এই তোরা ওকে এক দানাও খেতে দিবি না। যখন ক্ষুধায় ছটফট করবে তখন আমাকে ডাকবি। অতবার নীলিমা চলে যায়। গত 2 দিন ধরে না খেয়ে আমার অবস্থা পুরাই কাহিল। না খেয়ে থাকবো, তবু সালানামের প্রেমে পড়বো না। পরের দিন অর্থাৎ কিডন্যাপের 3য় দিন যখন নীলিমা এলো, তখন নীলিমা বলতে লাগলো, আচ্ছা তুমি খাবার কেন খাচ্ছ না? আমি বললাম, আমাকে যেতে দাও, না দিলে আমি কখনোই খাবো না। নীলিমা বলল, আচ্ছা আমি কি করলে তুমি খুব খুশি হব বলো? আমি বললাম, তুমি যদি আমাকে যেতে দাও তাহলে আমি খুশি হব। নীলিমা বলল, আচ্ছা তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? আমি বললাম, ভালোবাসার যোগ্য তুমি নাও, আগে যোগ্য হও তারপর বলো। তারপর নীলিমা বলল, আমি সব বুঝে গেছি, ওই তোরা ওর হাতের বাঁধন খুলে দে। আমি নীরব, তুমি একটা কথা শুনে রেখো, ছোট থেকে যেটা চাইছি সেটাই পেয়েছি, এখন আমি তোমাকে চাই, দেখি পাই কিনা। অতবার হাতের বাঁধন খুলে দিলাম, আমিও চলে আসলাম। বর্তমানে আমি ট্রেনে করে বাড়ি যাওয়ার পথে পাশে বসা ছেলেটির সাথে আমার এই গল্পগুলো শোনাচ্ছিলাম তাকে। তারপর ছেলেটি বলল, তারপর কি হলো ভাইয়া? আমি বললাম, তারপর কি হবে, আমি পড়ালেখা শেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যাই। ও বলল, তার মানে গত 2 বছর আপনাদের মাঝে কোনো কথা বা দেখা হয়নি? আমি বললাম, একবার দেখা হয়েছিল, তবে কথা হয়নি। ছেলেটি বলল, ভাইয়া আপনি কি সত্যি নীলাকে ভালোবাসতেন? আমি বললাম, হ্যাঁ বাসতাম। ছেলেটি বলল, তাহলে ওকে ছেড়ে দিলেন কেন?
আমি বললাম ওই যে বললাম না ভালোবাসার যোগ্য ও না। তারপর ছেলেটি বলল, আচ্ছা ভাইয়া, ও যদি এখন আপনার লাইফে ফিরে আসে তাহলে কি ওকে গ্রহণ করবেন? আমি বললাম, ভাইয়া আমাদের এসব কাহিনী প্রায় 2 বছর আগেকার কথা। ও এখন আর আমাকে মনে রাখেনি, হয়তো এতদিনে ওর বিয়ে হয়ে গেছে। তারপর ছেলেটি বলল, তার মানে আপনাদের গল্পের শেষটা এভাবে হবে? আমি বললাম, কিছু কিছু গল্পের হ্যাপি এন্ডিং হয় না, তেমনি আমার গল্পের হ্যাপি এন্ডিংও হয়নি। তারপর ছেলেটি বলল, ভাইয়া সত্যিকারের ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। যদি নীলিমা আপনাকে সত্যি ভালোবাসে তবে নিয়তি আপনাদের অবশ্যই মিলিয়ে দেবে। আমি বললাম, নিয়তি হয়তো সবার পক্ষে থাকে না। ছেলেটি বলল, ভাইয়া দেখবেন আমার কথাটার সত্যি হবে। আর ভাইয়া আমার স্টেশন চলে এসেছে, আমি নামছি, ভালো থাকবেন। অতবার ছেলেটি নেমে গেল। আচ্ছা, ছেলেটির কথাই তো আবার সত্যি হবে না তো? নিয়তি কি আমাদের আবার মেলাবে নাকি? ট্রেন থেকে নেমে সোজা বাসায় চলে আসলাম। হঠাৎ করে আমাকে ডেকে পাঠানোর কারণটা কি হতে পারে? বাসার সামনে আসতেই দেখি রাজ দাঁড়িয়ে, আর বাসার মধ্যেও মনে হচ্ছে অনেক লোকজন এসেছে। রাজের থেকে জানতে হবে বিষয়টা। তারপর রাজকে বললাম, কী রে সন্টবন্দি, এদিকে আয়। ও বলবো, কী বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে, গার্লফ্রেন্ডের ডাক ভাঙাতে হবে। আমি বললাম, বা তোর এতটুকুর কাকালের গার্লফ্রেন্ড হয়ে গেল আর আমি সিঙ্গেলই থেকে গেলাম। ও বললো, সেজন্যই তো তোমার বিয়ের কথাবার্তা চলছে। আমি বললাম, মানে? ও বলল, ভেতরে যাও, দেখো তোমার বিয়ের ঘটকালি করা হচ্ছে। আমি বললাম, সত্যি নাকি? ও বলল, হ্যাঁ, কিন্তু কার সাথে ঠিক করা হচ্ছে আমার বিয়ে? ড্রয়িং রুমে বাবা মা হাত দুজন অচেনা ভদ্রমহোদয় বসে আছে। আমি বলতে লাগলাম, মা এসব কি হচ্ছে? মা বলল, এতক্ষণে আসলি তুই, যা একবার ছাদ থেকে ঘুরে আয়। আমি বললাম, কেন, ছাদে কে আছে? মা বলল, গেলেই বুঝতে পারবি। অতবার ছাদে গিয়ে দেখি একটা মেয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, এক্সকিউজ মি। তারপর মেয়েটি ঘুরে দাঁড়ালো। তারপর আমি বললাম, এ কি নীলিমা তুমি? তারপর নীলিমা বলতে লাগলো, কি এবার কোথায় পালাবে? আর কোনো পথ নেই। ওরে বাবা, হ্যাকার দেখি গার্লফ্রেন্ড থেকে বউ হতে যাচ্ছে। এতক্ষণে বুঝলাম নিয়তি সত্যি আছে। তাহলে কি নীলিমা সত্যি ভালোবেসেছিল? কেমন হয়েছে জানাতে বলবেন না। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আবারও সিজন 2 নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই।